ঝটকা দিয়ে খুলে গেল রান্নাঘরের দরজা। দড়ম করে বন্ধ হলো। গটমাট করে ভেতরে ঢুকলেন মিসেস আমান। চোয়াল কঠিন, ঠোঁটের সঙ্গে ঠোঁট চেপে বসা। হ্যান্ডব্যাগটা টেবিলে ছুঁড়ে ফেলে ধপ করে বসে পড়লেন চেয়ারে। আর সহ্য হয় না এই অত্যাচার। কপাল চাপড়ে বললেন তিনি, ইচ্ছে করছে গুলি করে শেষ করে দিই, তারপর আমার জেল ফাঁসি যা হয় হোক। কি হয়েছে মা? শঙ্কিত হয়ে উঠেছে মুসা। কি আর হবে, তোর নানা আবার একটা অঘটন ঘটিয়েছে। কেন, আবার কি করলো? জ্বলন্ত দৃষ্টিতে প্রথমে মুসার দিকে তাকালেন মিসেস আমান, তারপর একে একে তার দুই বন্ধু কিশোর আর রবিনের দিকে। ডাইনিং টেবিলে বসে বিস্কুট খাচ্ছে ওরা। পানি ছিটানোর জন্য একে ফোয়ারা বসিয়ে দিয়ে এসেছে গির্জার হলরুমে। নতুন ধরনের একটা স্প্রিংকলার সিস্টেম, ঘর ধোয়ার জন্যে। ভালো মানুষই করে দান করেছে, করেছে ভালো কথা, কিন্তু সেই সঙ্গে নিজের আরও একখান আবিষ্কার লাগিয়ে দিয়ে এসেছে। ফোয়ারা চালু করার একটা যন্ত্র, সুইচ টিপলে হালকা ধোঁয়া তৈরি করে যন্ত্রটা। সেই ধোঁয়া গিয়ে লাগে সিস্টেমে, চালু হয়ে যায়। আর তাতেই হয়েছে সর্বনাশ। হল ঘরটা ভাড়া নিয়ে মহিলারা ফ্যাশন শো করছিল। এই সময় জ্বালানো সিগারেট নিয়ে সেখানে ঢুকে পড়লেন পাদ্রী সাহেব। ব্যাস, কোন দিক থেকে যে কি ঘটে গেল, ভিজে চুপচুপে হয়ে গেল ঘরের সমস্ত লোক। ফ্যাশন শো মাথায় উঠল। মোটা টাকা ক্ষতিপূরণ দাবি করে বসেছে কোম্পানি। টাকাটা বাবাকে দিতে হবে, হুমকি দিয়েছে, নইলে কেস করে দেবে তার নামে। বাজারে গিয়েছিলাম, মিসেস গিলবার্ট আমাকে এই খবর জানালো। কেন বাপু, দুনিয়ায় এত জিনিস থাকতে ধোঁয়াকে ট্রিগার করার কুবুদ্ধি কেন? আর কি কিছু ছিল না? হাসি দমন করার অনেক চেষ্টা করেও পারল না মোসা। বলল, নানা হয়তো ভেবেছিল ধোঁয়া কোনো সমস্যা নয়। তাছাড়া গির্জার ভেতর তো কেউ সিগারেট খায় না। স্বয়ং পাদ্রী সাহেবই যে এই কাণ্ডটা করে বসবেন তা কি আর নানা ভেবেছিল? দেখ, অত আসবি না, গুরুত্ব বোঝার চেষ্টা কর, ধমকে উঠলেন মিসেস আমান। কিন্তু বেশিক্ষণ তিনিও গম্ভীর থাকতে পারলেন না। ঠোঁটের কোণে হাসি দেখা দিল। আর ঠেকানো গেল না ছেলেদের, হাসির রোল পড়ে গেল। কিশোর বলল, কাজটা তিনি ভালোই করতে গিয়েছিলেন, দোষটা তো ওই পাদ্রী সাহেবের। মোটেও তা নয়। আবার গম্ভীর হয়ে গেলেন মিসেস আমান। দোষটা আমার বাবারই। অত সেন্সিটিভ একটা ট্রিগার কেন বানাতে গেল সে? আর ওরকম একটা জায়গায় বসাতেই বা গেল কেন, যেখানে পাবলিক মিটিং চলে? প্রার্থনার সময় কেউ খায় না বটে, কিন্তু অন্য অনুষ্ঠান চলার সময় যে কেউ সিগারেট খেতে পারে ওখানে। সরকারি চাকরিতে যতদিন ছিল ভালো ছিল, অকাজ করার সময় পেত না তখন। রিটায়ার করার পরেই ওরা ধরেছে ভূতে। খালি আবিষ্কারের চিন্তা, উদ্ভট সব ভাবনা মাথায় ঘুরে। একবার বানালো তেরপোলের ছাতওয়ালা একটা বাড়ি, ভাঁজ করে সরিয়ে রাখা যায় ওই ছাদ, কিন্তু তার নিচে আর বাস করার সাধ্য হলো না কারো। টানা হেঁচড়ায় এত ছিদ্র হয়ে গেল, বাইরে বৃষ্টি পড়ার আগেই ভেতরে পড়ে। আবার একটু হাসাহাসির পর মিসেস আমান বললেন, আরও কত কাণ্ড যে করেছে তা যদি জানতে। সারা জীবন জরিমানা যা দিয়েছে সেগুলো জমিয়ে রাখতে পারলে এখন বড়লোক থাকতাম আমরা। বাবা ভীষণ বদমেজাজি, কথায় কথায় লোকের সঙ্গে ঝগড়া বাঁধায়, হাতাহাতি করতেও ছাড়ে না। আমাদের বাড়ির সামনে একটা ইলম গাছ আছে, কি নাকি রোগ হয়েছে ওটার, রেখে দিলে আশেপাশের অন্য গাছেরও হতে পারে। এই ভয়ে একদিন পার্ক ডিপার্টমেন্টের লোকেরা এসে সেটা কাটতে চাইলো, কিন্তু বেঁকে বসলো বাবা, কিছুতেই কাটতে দেবে না। কথা কাটাকাটি হতে হতে একসময় ঘর থেকে গিয়ে হকি স্টিক নিয়ে এলো, এলোপাতাড়ি পেটাতে শুরু করলো। পুলিশ ধরে নিয়ে গিয়ে হাজতে ভরে দিল বাবাকে। উকিলের পেছনে অনেক টাকা খরচ করে শেষে বের করে আনা হলো। মোট টাকা জরিমানা তো করলেনই জজ সাহেব, শাসিয়েও দিলেন, ফের এরকম করলে জেল জরিমানা কোনোটাই আর মাফ হবে না। চুপ করে দম নিলেন মিসেস আমান, তারপর বললেন, এখন ধরেছে আবার নিউ ইয়র্ক যাওয়ার বাতিক। খাইছে। হাসি চলে গেল মোসার মুখ থেকে। রকি ব্রিজ থেকে নাকি আর নড়বে না? একেবারে যাচ্ছে না তো, একটা বিশেষ কাজে যেতে চায়। তার মতে কাজটা খুবই জরুরি। কি একটা নাকি আবিষ্কার করেছে। জিনিসটা কি এ ব্যাপারে কোনো ধারণা দিতেও নারাজ। নিউ ইয়র্ক ছাড়া নাকি ওটার গতি করা যাবে না। অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, না গিয়ে কিছু করা যায় কিনা, কিন্তু শোনে না। বলে টেলিফোন কিংবা চিঠিতে কাজ হবে না, নিজেকেই যেতে হবে। সামনাসামনি প্রচুর আলোচনার দরকার। তা গেলে যাক না, অসুবিধা কি? অসুবিধা আছে। কার কাছে যাচ্ছে কিছু জানি না। যাওয়ার পর সেই লোক যদি দেখা করতে রাজি না হয়,
যদি কাউকে দিয়ে বলিয়ে দেয় যে বাড়ি যান, চিঠিতে যোগাযোগ করুন গে। কাণ্ডটা যে কি করবে তা তো জানিস না, জোর করে ঢোকার চেষ্টা করবে। দূর, তুমি খুব বেশি দুশ্চিন্তা করছো। দেখ, আমার বাপকে আমি চিনি না, শব্দটা শুনতে রাজি নয় বাবা। তার হলো বদমেজাজ। যার কাছে যাচ্ছে সে দেখা যদি করেও বাবার ধারণার সঙ্গে একমত নাও হতে পারে, তাহলেও সে রেগে যাবে, তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসতে পারে। মা, তুমি শুধু শুধু মোসার কথায় কান দিলেন না মিসেস আমান। আমি জানি এই ঘটবে, খেপে গিয়ে অনর্থ ঘটাবে বাবা। ওরা তখন পুলিশ ডাকবে। মনে নেই সৌরশক্তির সাহায্যে পানি ফোটানোর যন্ত্র আবিষ্কার করে কি গোলমালটাই না বাঁধিয়েছিল। ঘরের আর্দ্রতা দূর করার যন্ত্র নিয়েও একই অবস্থা। যন্ত্রটা ঠিক মতোই কাজ করছিল, ভাঁজ করা ছাদের মতো হয়নি। তবে বাবার আগেই নাকি ওই যন্ত্র কেউ আবিষ্কার করে বসেছিল। বাবা গেল খেপে, বলে বেড়াতে লাগলো তার ফর্মুলা চুরি করেছে ওই লোক। ভাবো একবার, সেই লোক থাকে আওয়ায়, কোথায় রকি বিচ আর কোথায় আওয়া। এত দূরে বসে কি করে চুরি করলো? এসব ফালতু কথা বলার কোনো মানে আছে? সেই লোকের কানে গেলে নির্ঘাত কেস ঠুকে দিত, মানহানির মামলা করত। চুপ হয়ে গেল মোসা। পরস্পরের দিকে তাকালো কিশোর আর রবিন। বিস্কুট খাওয়া ভুলে গেছে। মিসেস আমান বললেন, বুঝতে পারছি না, রওনা হয়েই না আরেকটা অঘটন ঘটায়। না, ঘটাবে না। এদিক ওদিক মাথা নাড়ল মোসা। অর্থাৎ তাকে করতে দেয়া হবে না। তুমি কিচ্ছু ভেবো না মা, আমরা পাহারা দিয়ে নিয়ে গিয়ে তাকে প্লেনে তুলে দিয়ে আসবো। প্লেনে যদি যাই তবে তো তুই দিয়ে আসবি। সে ঠিক করেছে মোটর গাড়িতে যাবে, নিজে গাড়ি চালিয়ে। মন্টানার ভেতর দিয়ে নাকি যায়নি কখনো, ওরিগন আর ওয়াশিংটনও দেখেনি। এবার সে সব দেখতে চায়। আরও যুক্তি আছে, গাড়ি চালানোর সময় নাকি তার মগজ সবচেয়ে বেশি কাজ করে। তার বিশ্বাস সে ওই সময় সাংঘাতিক কোনো আবিষ্কার করে ফেলতে পারে। এই সুযোগ সে কোনো মতেই হারাতে রাজি নয়। হেসে ফেলল মুসা। মা, এতই যখন দুশ্চিন্তা, নানার সঙ্গে তুমিও চলে যাও না। ঘর নিয়ে ভেবো না, আমি আর বাবা মিলে সামলে নিতে পারবো। আমি? তো মাথা খারাপ? ভালো করে জানিস বাবার সঙ্গে 10টা সেকেন্ডও বনে না আমার। গাড়িতেই খুনোখুনি বেঁধে যাবে। তার চেয়ে এক কাজ কর, তুই চলে যা, বেড়াতে খারাপ লাগবে না। চোখ বড় বড় হয়ে গেল মুসার। মা, সত্যি বলছো? হ্যাঁ বলছি, যাওয়ার ব্যবস্থা আমি করে দিবানি। তবে একটা শর্ত আছে, বাবাকে সব রকম গোলমাল থেকে দূরে রাখতে হবে। পুলিশ তাকে ধরবে না, সে কারো মাথা ফাটাবে না। তুই এসব ঠেকাবি, পারবি না? আমার সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু নানাকে একা সামলানো খুব কঠিন, এই তো? হ্যাঁ, আমিও সেটা জানি। সেজন্যই ভাবছি আর এক কাজ করা যেতে পারে। তোরা 3জনেই চলে যা, ঘোষণা করলেন তিনি। 3 গোয়েন্দাকে ভাড়া করতে রাজি আছি আমি। প্রয়োজনে খরচাপাতিও দেব। যা, আমার বাবাকে পাহারা দিয়ে নিরাপদে নিউ ইয়র্কে পৌঁছে দিতে হবে। সেখানেও তার নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতে হবে। হাসলো কিশোর। চকলেট মেশানো বড় একটা বিস্কুটের আধখানা কামড়ে কেটে নিয়ে বলল, কিন্তু আন্টি, আমরা তো গোয়েন্দা, বডিগার্ড নই। তা ঠিক, গোয়েন্দা আর বডিগার্ড এক নয়, মেনে নিলেন মিসেস আমান। কিন্তু গোয়েন্দারা যে আর কোনো কাজ করতে পারবে না এর মতো কোনো বিধিনিষেধ নেই। বডিগার্ডই ভাবছ কেন? বেড়াতে যাচ্ছ, সেই সময়ে একজন লোকের কিছুটা খেয়াল রাখছো, এই তো। বিনিময়ে বেড়ানোর খরচটা পাবে। বডিগার্ডের চেয়ে খারাপ, ফোড়ন কাটলো মুসা। মানুষের কেয়ারটেকার। তবে গাড়িতে করে নিউ ইয়র্কে যাওয়া সত্যিই লোভনীয়। এদিক বিবেচনা করে যে কোনো কাজ করতে রাজি আছি আমি। কিশোরের দিকে তাকালো সে। তুমি কি বলো? কিশোর তাকালো রবিনের দিকে। নথি গবেষকের মতামত চায়। আমি রাজি, বলে দিল রবিন। মুসার নানা আমাদেরও নানা, তার কেয়ারটেকার হতে আপত্তি নেই আমার। কিন্তু নানাটা কি জিনিস ভাবতে হবে। চিন্তায় পড়ে গেছে মুসা। বেরিয়ে না শেষে পস্তাতে হয়। কেন? ভুরুন চলো কিশোর। নানার কেয়ারটেকার হওয়ার চেয়ে খ্যাপা গন্ডারের কেয়ারটেকার হওয়া অনেক সহজ। তার সব কিছুতে সন্দেহ, মেজাজের ঠিক ঠিকানা নেই। এই ভালো তো এই খারাপ, প্রতি মুহূর্তে কত আর সামলানো যায়। তা বটে, একমত হলেন মা। বাবার ধারণা তার মতো সৃষ্টিশীল মানুষদের পেছনে সবসময় লোক লেগে থাকে। বলে পাগল, মাথায় ছিট, আর চোখে তাকায়, ব্যঙ্গ করে, উল্টাপাল্টা কথা বলে।
রেগে গিয়ে তাদের সঙ্গে ঝগড়া বাঁধালে দোষ দেয়া যায় না। আরেক ধরনের লোক আছে, তারাও পিছে লাগে। তারা আবিষ্কারের ফর্মুলা ছিনে নিতে চায়, সেজন্যই এত সন্দেহ। এই সময় টেলিফোন বাজলো। সেদিকে তাকিয়ে ভ্রুকুচি করলেন মিসেস আমান। এখন আবার কি? উঠে দাঁড়ালো মুসা। তুমি বসো, আমি ধরি। রিসিভার কানে ঠেকিয়ে হ্যালো বলল সে। নীরবে শুনতে লাগলো ওপাশের কথা, তারপর বলল, মাকে বলছি। রিসিভার রেখে ঘুরে দাঁড়ালো সে। মা, মিস্টার পেত্রি, নানার বাড়ির উল্টো দিকে যার বাড়ি। আজ নাকি নানার সঙ্গে তার দাবা খেলার কথা ছিল। গিয়ে দেখেন নানা নেই। সারা বাড়ি খুঁজেছেন, কোথাও পাননি। পেছনের দরজা খোলা, রান্নাঘরে সিঙ্কের কল খোলা, পানি পড়ছে। এক্ষুনি পুলিশকে খবর দিতে বললেন। হয়তো ঘুরতে বেরিয়েছে, চলে আসবে। এত তাড়াতাড়ি পুলিশকে খবর দেওয়ার দরকার নেই। মা, গাড়িতে নাকি ড্রাইভারটাই পাওয়া গেছে। হাঁটতে গেলে কি দরজা খোলা রেখে যেত? কলই বা খোলা কেন? তাও তো কথা। চল যাই। উঠে দাঁড়ালো কিশোর। আপনার যাওয়া লাগবে না আন্টি, আগে আমরাই যাই। 3 গোয়েন্দার আসল কাজ পাওয়া গেছে, রহস্য। দরকার হলে আমি আপনাকে ফোন করব। মিস্টার রাবাতের বাড়ির সামনে পায়চারি করছেন মিস্টার পেত্রি। রোগাটা শরীর, চুলের অনেকখানি ধূসর হয়ে এসেছে, মুখের বাদামি চামড়া কুচকানো। বসন্তের এই উজ্জ্বল আলোকিত দিনেও মুখ বাদলের মেঘলা আকাশের মতো করে অন্ধকার করে রেখেছেন। মুসাকে বললেন, তোমার নানার স্বভাবের সঙ্গে একেবারেই মেলে না। দাবা খেলার কথা দিয়ে কখনো মিস করেনি। তাছাড়া আগের খেলায় হেরে গিয়ে ক্ষেপে আছে আমাকে হারানোর জন্য। কোনো ব্যাপারেই হার সহ্য করতে পারে না সে। জানি পেত্রির সঙ্গে মুসাও একমত। সামনের দরজায় তালা নেই। ভেতরে ঢুকলো 3 গোয়েন্দা। পেছনে পেছনে গেলেন পেত্রি। নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। এভাবে দরজা খুলে কল ছেড়ে রেখে দূরে যাওয়ার কথা নয় তার। কোনো কারণে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। হয়তো এমন কিছু চোখে পড়েছিল, কল বন্ধ করার কথাও মনে ছিল না। রান্নাঘরে ঢুকলো গোয়েন্দারা। সিঙ্কের ওপরে কলটার দিকে তাকালো কিশোর। ভঙ্গি দেখে মনে হলো ওটার কাছে তার প্রশ্নের জবাব চাইছে। বিড়বিড় করে বলল, পানি গরম করতে যাচ্ছিলেন। কেটলির ঢাকনা খোলা। সিঙ্ক থেকে পানি নেওয়ার সময় জানলা দিয়ে সত্যি কিছু চোখে পড়েছিল তার। কিন্তু জিনিসটা কি? জানলা দিয়ে বাইরে তাকালো সে। ভাবছে, কি দেখেছিলেন রাবাত? লনের একটা অংশ চোখে পড়ছে। তার উপরে সুন্দর করে ছাড়া পাতাবাহারের বেড়া আলাদা করে দিয়েছে পাশের বাড়ির সীমানাকে। এই পাশটা যেমন পরিচ্ছন্ন, ও পাশটা তেমনি নোংরা, আগাছা হয়ে আছে, কেউ কাটে না। বাড়িটাও মেরামত হয় না কতদিন কে জানে। দরজার পাল্লা আর জানালার ফ্রেমের রং মলিন হয়ে গেছে, উঠে গেছে অনেক জায়গায়। ছাদের অবস্থা আরো খারাপ। বাড়ির মালিক কি বাড়ি ছেড়ে দেওয়ার কথা ভাবছে? না হলে এত অযত্ন কেন? ওটা কার বাড়ি? পেত্রিকা জিজ্ঞেস করলো কিশোর। হ্যারিস মিলারের। হাত নেড়ে মুসা বলল, নানা ওখানে যায়নি। একজন আরেকজনের ছায়াও দেখতে পারে না, দেখলেই ঝগড়া। কিন্তু কেউ একজন ওই পাতাবাহারের বেড়া ফাঁক করে গেছে। দেখো, ডাল ভেঙে গেছে। ভাঙা গড়াটা এখনো সাদা, তার মানে যে গেছে সে বেশি আগে যায়নি। রান্নাঘর থেকে বেরিয়ে উঠান দিয়ে বেড়ার দিকে এগোলো ওরা। বিড়বিড় করে নিজেকেই বোঝালো যেন কিশোর, বেড়াটা বেশি উঁচু না। মিস্টার রাবাতের পক্ষে ডিঙে যাওয়া সম্ভব। তার পায়ে লেগে এই জালগুলো ভেঙে থাকতে পারে। গুঙিয়ে উঠলেন পেত্রি। আবারও ঢুকলো। আগের বার কি কাণ্ডটাই না করলো। গুলি করার জন্যে বন্দুক বের করে ফেলেছিল মিলার। পাশের বাড়ির মিসেস ডনিগান পুলিশকে ফোন না করলে খুনি হয়ে যেত একটা। পুলিশের কাছে অভিযোগ করেছে রাবাত, মিলার নাকি তার ঘাস কাটার মেশিন চুরি করেছে। আর মিলার বলেছে রাবাত তার গ্যারেজে তালা ভেঙে ঢুকেছে। পুলিশ একটা মিটমাট করে দিয়ে গেছে বটে, তবে তাতে কোনো সমাধানই হয়নি। শত্রুতা বন্ধ হয়নি দুজনের, আর হবেও না। তাই নাকি? চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। আবারও ঢুকে থাকলে তো খুবই খারাপ কাজ করেছেন। তাকে ধরে আনা দরকার। গেলে তো আনবে। আচ্ছা, দেখি গিয়ে। বেড়া জিঙানোর সময় আরো কয়েকটা ডাল ভাঙল কিশোর। তার সঙ্গী হলো মুসা আর রবিন। দ্বিধা করতে লাগলেন পেত্রি।
তবে শেষ পর্যন্ত থাকতে না পেরে তিনিও ঢুকলেন মিলারের বাড়িতে। অনেক ঘুরে পুরনো বিল্ডিংটার দিকে এগোলো চারজনে। বেশি দূরে যেতে হলো না। বাড়ি ছাড়িয়ে একটা গ্যারেজ, তার ওপাশে কাঁচ আর কাঠের তৈরি একটা গ্রিন হাউস। বাড়িটার মতো অবহেলার শিকার নয় এটা। কাঠের ফ্রেমগুলোতে নতুন সাদা রং করা, দেয়াল আর ছাদের কাজগুলোও পরিষ্কার, তবে কুয়াশা পড়েই বোধহয় ঘোলা হয়ে আছে। হঠাৎ গ্রিন হাউসের আর এক প্রান্ত থেকে দরাজ গলায় ছড়া গান শোনা গেল। এবার তুমি কোথায় যাবে পাজির রাজা মিলার? ঘাটতি তোমার মটকে দেবে পুলিশ ক্যাপ্টেন ফ্লেচার। খাইছে, বলে উঠল মুসা। না না। কথা শুনে ওপাশ থেকে প্রশ্ন হলো, কে? গ্রিন হাউসের পাশ দিয়ে বেরিয়ে এলেন রাবাত। লম্বা ছিপছিপে শরীর, বয়সের তুলনায় এখন অনেক শক্তপোক্ত। মুসার চুলের মতোই খুলি কামড়ায় আছে কুচকানো তারের মতো কোকড়া চুল, তবে অত কালো নয়। তাতে বয়সের রং লেগেছে, ধূসর হয়ে গেছে। ঝকঝকে সাদা দাঁত বের করে হেসে বললেন, আরে মুসা, ও তোমরাও এসেছ? রবিন আর কিশোরকে বললেন, পেত্রি, মাফ করে দাও ভাই, তোমার সঙ্গে দাবা খেলার কথা ছিল, দাঁড় করিয়ে রাখলাম। দাঁড় করিয়ে রেখেছ তাতে কিছু মনে করছি না, কিন্তু ভয়টা পাওয়ালে কেন? আর যদি কিছুক্ষণ তোমাকে না দেখতাম তাহলে আমি পুলিশকে ফোন করতাম। তোমার মেয়েই দেরি করতে বলল। তা এখানে মরতে এলে কেন? আগের বারে আক্কেল হয়নি? মরতে নয়, মারতে, হাসি মুখে জবাব দিলেন রাবাত। মিলারকে হাতের পেন্সিল কাটার ছুরিটা দেখালেন, এটা দিয়ে। সর্বনাশ, খুন করতে এসেছিলে? মাথা নাড়লেন রাবাত। না, গ্রিন হাউসে তালা খুলতে। জানালা দিয়ে দেখলাম ও বেরিয়ে যাচ্ছে, সুযোগটা ছাড়লাম না। অদ্ভুত দৃষ্টিতে নানার দিকে তাকালো মুসা। মিলারকে খুন করার সঙ্গে গ্রিন হাউসের তালা খোলার কি সম্পর্ক? ও বুঝতে পারল না। ভাবল, নানার মাথাটা বোধহয় পুরোপুরি গেছে। তা গ্রিন হাউস খুলতে গেছিলে কেন? দেখে আয় উকি দিয়ে, তাহলেই বুঝবি। গ্রিন হাউসে আর কি থাকবে? শাকসবজি নয়তো অন্য কোনো ধরনের উদ্ভিদ। দেখার আগ্রহ হলো না মুসার। যাই বলো না, মিস্টার মিলার ইচ্ছা করলে এখন তোমাকে হাজতে পাঠাতে পারেন, চুরি করে তার বাড়িতে ঢুকে তালা ভাঙার অপরাধে। কুচু করবে, আমি কিচ্ছু ভাঙিনি, দরজাটা খোলার চেষ্টা করেছি কেবল, আমার জিনিসটা বের করে নেয়ার জন্যে। ওই যে ওয়েটিংটা দেখেছিস, ওতে ম্যালাথিয়ন আছে। গত হপ্তায় বেকারের দোকান থেকে কিনেছিলাম, আমার চীনা এলম গাছটাতে স্প্রে করার জন্য। হঠাৎ দেখি টিন গায়েব। আরও একটা জিনিস নেই, একটা কর্নিক, ওই যে গ্রিন হাউসের মধ্যে পড়ে আছে, আমারটাই। পুলিশের কাছে গিয়ে এখন বললে কোমরে রশি বেঁধে নিয়ে যাবে। আগের বার চুরি করেছিল ঘাস কাটার যন্ত্র, এবার করেছে কর্নিক আর পোকা মারার ওষুধ। এসব কেনার টাকা তার যথেষ্ট আছে, শয়তানি করে মজা পায়। ওগুলো করে আমাকে খেপানোর জন্য, আমার কাজে অসুবিধা হতে দেখলে আরো বেশি মজা পায়। কত বড় শয়তান! অথচ অর্কিড ক্লাবে গিয়ে কি ভালো মানুষটি না সেজে থাকে। আহা, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। বাড়ির বাগানে ঘাস হয়ে থাকে আধাত লম্বা, কাটার নাম নেই। ওদিকে সারাদিন গ্রিন হাউসে পড়ে থেকে অর্কিড জন্মায়। ছাগল আর কাকে বলে? ঘাস না কেটে অর্কিড জন্মালে দোষটা কোথায়? ছাগল হয় কি করে? সেটাও মাথায় ঢুকলো না মুসার। নানার মাথার স্থিরতা সম্পর্কে সন্দেহ আরো বাড়ল। বলল, না, ওগুলো তোমার জিনিস কি করে বুঝলে? তোর মতো রাধা নাকি আমি যে নিজ জিনিস চিনব না? ছাউনিতে ঢুকে দেখি জিনিসগুলো নেই, তারপর দেখি পাতাবাহারের জাল ভাঙা। মগজটা এখনো এত বুড়ো হয়নি যে কি ঘটেছে বুঝতে পারবো না। মিলারের ড্রাইভওয়েতে গাড়ির শব্দ হলো, থামলো গাড়িটা। শঙ্কিত হলেন পেত্রি, রাবাতের হাত ধরে টানলেন। ওই বুঝি এলো, চলো চলো যাই। ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিলেন রাবাত। যাব কেন? ওর মতো চোর নাকি আমি? আমার জিনিস না নিয়ে আমি যাব না। গ্যারেজের কোণ ঘুরে বেরিয়ে এলো গাট্টা গট্টা এক লোক। ঘন পুরু ভুরুর নিচে কোটরে বসা চোখে যেন আগুন জ্বলছে। তাকে দেখেই বলে উঠলেন রাবাত, হ্যারিস মিলার, আবার চুরি করেছো তুমি। গ্রিন হাউসে আছে, জলদি বের করে দাও। ম্যালাথিয়নের টিন আর কর্নিকটা আমার। ওটা যে তোমার তার কি প্রমাণ আছে? সমান তেজে জবাব দিলেন মিলার।
তুমি আমার বাড়ি থেকে বেরো, নইলে আমি পুলিশ ডাকবো। চাপ দিয়ে হঠাৎ করে ছুরির ফলা বন্ধ করে ফেললেন রাবাত। বন্ধ ছুরির মাথা মিলারের দিকে তুলে ধরে শাসালেন, প্রমাণ না? আবার যেও চুরি করতে, বুঝবে মজা। এখন থেকে তককে তককে থাকবো আমি, খালি ধরতে পারলে হয় একবার। ঘাস কাটার যন্ত্র দিয়ে তোমার চুল সেটা না দিয়েছি তো আমার নাম রাবাত নয়। আরে যাও যাও, যা পারো করো, এখন এখান থেকে বেরো, নইলে। কি করবে? হ্যাঁ, কি করবে? কোমরে হাত দিয়ে দাঁড়ালেন রাবাত। কি করবে বলো? চোর কোথাকার! চুরি তো চুরি, তার উপর আবার সিনা চুরি। মিলারের চোখে ভয়ের ছায়া দেখতে পেল কিশোর। বুঝলো, মুখে যতই বড় বড় কথা বলুক, রাবাতকে ভয় পায় সে। অবশ্য সেজন্য মিলারকে দোষ দেয়া যায় না। খ্যাপা মোষ কিংবা গন্ডারকে কে না ভয় পায়। মারামারি বেঁধে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি নানার হাত ধরে টান দিল মুসা। নানা, দোহাই তোমার, থামো তুমি, এসো যাই। ঝাড়া দিয়ে আবার হাত ছুটিয়ে নিলেন রাবাত। এই সর সর, কথার মাঝখানে কথা বলতে আসবি না। মুসাও দমল না। তুমি আসবে না মাকে ফোন করব? ঝাঁঝিয়ে উঠলেন রাবাত। হ্যাঁ হ্যাঁ, করগে না, তোর মাকে কি আমি ভয় পাই নাকি? আর দাঁড়ালেন না তিনি। গটমট করে গ্রিন হাউসের কাছ থেকে সরে এসে বেড়ার দিকে এগোলেন। পিছু নিল 3 গোয়েন্দা। পেত্রি রয়েছেন সবার পেছনে, দুর্বল ভঙ্গিতে হাঁটছেন। খুনোখুনির ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন। যা কাণ্ড করো না, তোমার কাছে আশাই বাদ দিতে হবে, অনুযোগ করলেন তিনি। আমি বলে দিলাম, এরকম চলতে থাকলে খুনের দায়ে জেলে যাবে একদিন। আমি কি ইচ্ছা করে করি নাকি? আশেপাশে বদলোক থাকলে এই হবে। পাতাবাহারের ব্যাগরাজে গিয়ে নিজের সীমানায় ঢুকলেন রাবাত। তাই তো বলি, একটা পড়শি প্রতিরোধ সংগঠন করা উচিত আমাদের। তাহলে ভোটাভুটির মাধ্যমে ঠিক করা যাবে কাকে রাখবো আর কাকে নয়। তখন তোমাকে নিয়েও ভোট হতে পারে। মুখের উপর বলে দিলেন পেত্রি। নিজেকে অত ভালো ভাবার কোনো কারণ নেই। ভোট দিয়ে তোমাকেও তাড়াতে পারে। এই বাজে বকো না, গজগজ করে বললেন রাবাত। খেললে এসো, নইলে ভাগো এখান থেকে, হয়তো আমার সময় নষ্ট করো না। কেটলিতে ফুসা বাষ্পের ফুসফুস শব্দ বেরোলো পেত্রির নাক থেকে, তবে চলে গেলেন না। রাবাতের পিছু পিছু লিভিং রুমে ঢুকলেন। রান্নাঘরে রাখা টেলিফোনের দিকে এগুলো মুসা। রিসিভার তুলে বাড়ির নম্বরে ডায়াল করলো। মাকে উৎকণ্ঠা মুক্ত করে রিসিভার রেখে দিল সে। কিশোরের দিকে তাকালো, মুচকে এসে জিজ্ঞেস করলো, কি বুঝলে? যাবে নানার সঙ্গে? তাকে সামলানো সম্ভব? সন্দেহ ফুটল কিশোরের চোখে, তারপর উজ্জ্বল হলো। হেসে বলল, সহজ হবে না কাজটা, তবে একঘেয়েমিতে ভুগতে হবে না আমাদের, এটা বলতে পারি। পরের হপ্তায় বাবাকে বাড়িতে দাওয়াত করলেন মিসেস আমান। বাবার পছন্দের সমস্ত খাবার তৈরি করে তার সামনে দিলেন। কাপে কফি ঢালতে ঢালতে বাবাকে পটানোর চেষ্টা করলেন। মুসা, কিশোর আর রবিন তার সঙ্গে নিউ ইয়র্কে বেড়াতে গেলে যে মন্দ হয় না, ইনিয়ে বিনিয়ে বললেন সে কথা। বোঝালেন ওদের জন্যে এটাকে শিক্ষা সফর হিসেবে ধরে নেওয়া যেতে পারে। উপরে পুরু করে মাখনের স্তর দেয়া চকলেট কেকে বড় বড় কামড় বসাচ্ছেন রাবাত। কথা বলতে অসুবিধে। ভুরু কুচকে মেয়ের দিকে তাকালেন। অমন করো কেন বাবা? কণ্ঠস্বর আরো কোমল করলেন মিসেস আমান। ছোটদের জন্য বেড়ানো একটা বিরাট শিক্ষা। তুমি তো বলতে আমাকে, বই পড়ে এ জ্ঞান অর্জন করা যায় না। আমাকে নিয়ে যেতে। সবচেয়ে মনে পড়ে কার্স ব্যান্ড ক্যারভানে বেড়াতে যাওয়ার কথা। কি যে ভালো লাগে ভাবতে। আমার সঙ্গে, মার সঙ্গে কত ভালো ব্যবহার করতে তুমি, মনে আছে বাবা? মা মারা যাওয়ার পরই তুমি গেলে বদলে। সেই আগের তুমি আর এখনকার তুমিতে যে কত তফাৎ, তা যদি তুমি বুঝতে। তখন তোমাকে ঋষি মনে হতো আমার, আর এখন পাগল। না না, তা নয়, তাড়াতাড়ি বললেন মিসেস আমান। তবে মেজাজটা যে তোমার ভালো থাকে না, এটা ঠিক। শোনো বাবা, আমার একটা কথা রাখো, ওদেরকে তুমি নিয়ে যাও। আমি কথা দিতে পারি, ওরা তোমার বিরক্তির কারণ হবে না। খুব ভালো ছেলে ওরা, দায়িত্বশীল। নীরবে কেক খাওয়া শেষ করলেন রাবাত। কফির কাপে চুমুক দিয়ে নামিয়ে রাখলেন। চিনি হয়নি, আরও 1 চামচ চিনি মেশালেন। তারপর তাকালেন মেয়ের দিকে। কুকড়ে গেলেন মিসেস আমান। ওই দৃষ্টি তার চেনা।
কারো মনের ভেতরটা পর্যন্ত দেখে নেওয়ার ক্ষমতা আছে ওই দৃষ্টির। অস্বস্তিতে নড়েচড়ে বসলেন তিনি। তোর কি ধারণা দারোয়ান দরকার আমার? রাবাত বললেন, দারোয়ান তুই ভালোই জোগাড় করেছিস, নাক টিপলে এখনো দুধ বেরোয়। আমাকে কি পাহারা দেবে ওরা? সে কি আমি জানি না? বিশ্বাস করো, পাহারা দেওয়ার জন্য ওদেরকে সঙ্গে দিচ্ছি না বাবা, বরং ওদের দেখে শুনে নিয়ে যাওয়ার জন্যেই তোমার সঙ্গে যেতে চাইছি। গাড়িতে করে সেই নিউ ইয়র্ক যাওয়া আমারই লোভ হচ্ছে। সংসারের ঝামেলা না থাকলে। হাত নেড়ে মেয়েকে থামিয়ে দিলেন রাবাত। কাটা কাটা স্বরে বললেন, থাক, অত কথা বলতে হবে না, আমি বুঝে গেছি। মিস্টার আমানের দিকে ফিরলেন তিনি। একেবারে চুপ করে আছেন মুসার বাবা। শ্বশুরের সঙ্গে তর্ক করতে রীতিমতো ভয় পান। তর্কটা শুধু তর্কে সীমাবদ্ধ থাকলে এতটা পেতেন না, কিন্তু লড়াই বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে। সেজন্যেই পারতপক্ষে কথা বলতে চান না শ্বশুরের সঙ্গে, এড়িয়ে চলেন। এই মিয়া, তোমার কি বক্তব্য? জামাইকে প্রশ্ন করলেন রাবাত। আমার কি দারোয়ান দরকার? সেরেছে রে, এই ভয়টাই তিনি করছিলেন, তাকে না কোনো প্রশ্ন করে বসেন। বড় করে ঢোক গিললেন, লম্বা দম নিলেন, সাবধানে শব্দ বাছাই করে বললেন, না না, দারোয়ান লাগবে কেন? তবে মাঝে মধ্যে সবারই কম বেশি অন্যের সাহায্য প্রয়োজন হয়। আমার হয় না, কর্কশ কণ্ঠে বললেন রাবাত। তোমরা ভাবছো রাস্তায় গন্ডগোল করে আমি জেলে যাব, আর সেটা তোমাদের ওই দারোয়ানেরা ঠেকাবে। তোমাদের ভাবসাব দেখে মনে হচ্ছে রোজই একবার করে জেলে যাই আমি। অ্যারেস্ট হয়েছিলাম যে, সে কথা মনে করিয়ে দিতে চাও। কিন্তু কেন গিয়েছিলাম বলো তো? নিজের গাছ বাঁচাতে প্রতিবাদ করতে গিয়ে। একে তুমি মারামারি বলতে পারো না। ধরো এখন তোমার সামনে থেকে জোর করে এই টেলিভিশনটা কেউ তুলে নিয়ে যেতে চাইলো, তুমি বাধা দেবে না? সেই বাধাটাই আমি দিয়েছিলাম। পুরোটা দোষ ছিল পার্ক ডিপার্টমেন্টের। আমার গাছ পোকায় খেয়ে মরুক না ঝড়ে উড়ে চলে যাক, তাতে ওদের কি? সেটাই বলতে গিয়েছিলাম। তাতে আমি হয়ে গেলাম পাগল, বদ্ধ উন্মাদ। শ্বশুরের মারমুখ মূর্তি দেখে ঘাবড়ে গেলেন আমান। চুপ করে রইলেন। এখন তর্ক করতে যাওয়ার ফল হবে ভয়ঙ্কর। জ্বলন্ত চোখে মুসার দিকে তাকালেন রাবাত। দম বন্ধ করে ফেলল মুসা। ধমক দিয়ে জিজ্ঞেস করলেন রাবাত, এই সত্যি করে বলো, তোমাদেরকে দারোয়ান হিসেবে আমার সঙ্গে দেওয়ার কথা ভাবা হচ্ছে না? ঢোক গিলল মুসা। আসল কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে রেগে গেলেন মিসেস আমান। গলা চড়ে গেল তার। তাতে হয়েছেটা কি? তোমাকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার কথাই যদি ভাবা হয়, ক্ষতিটা কি? তোমার পাকা খেতে মই দেয়া হচ্ছে নাকি? তুমি ভেবেছ কি তুমি ধমকাতে থাকবে আর সবাই তা সহ্য করবে? আমি বলছি, ভালো করে শুনে রাখো, ওরা যাবে তোমার সঙ্গে। হয় ওরা যাবে, নয়তো তোমার নিউ ইয়র্ক যাওয়া বন্ধ। এতক্ষণ ভালোভাবে বলেছি, শোনোনি। এই আমি বাঁকা হলাম, দেখি তুমি কি করতে পারো। আতঙ্কিত হয়ে পড়ল মুসা। বাবা আর মেয়ে কেউ কারো চেয়ে কম যায় না। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ রে বাঁচাও, কি জানে কি ঘটে যায়। নানার মেয়ে খেপেছে আজকে। কারোর দিকে তাকালেন না রাবাত। চুপচাপ কাপের কফি শেষ করলেন, তারপর মুখ তুললেন। মেয়ের দিকে তাকালেন না, কণ্ঠস্বরও নরম করলেন না। খসখসে গলায় বললেন, আমার যা ইচ্ছে আমি তাই করব। কারো বাধা মানতে আমার বইয়েই গেছে। আমি ঠিক করেছি ছেলেগুলোকে আমি সঙ্গে নেব, তবে দারোয়ান হিসেবে নয়। এত লম্বা পথ মুখ বুজে থাকা যাবে না। কথা বলার জন্য কাউকে দরকার। তার জন্যে ছোটরাই উপযুক্ত। বুড়োগুলো নানা ফেকড়া, নানা ঝামেলা, তর্ক ছাড়া কিচ্ছু বোঝে না। বেশি পেকে যায় তো। আর চোখে মেয়ে আর জামাইয়ের দিকে তাকালেন তিনি। পেইত্রি কিংবা ককবিলাইটকে নিতে পারতাম, কিন্তু বেড়াতে বেরোলেই বিশাল এক সুটকেস সঙ্গে নেবে পেইত্রি। তাতে থাকবে হাজার রকমের ওষুধপত্র। কক হলো বিমার লোক, চাকরি থেকে অবসর নিয়েছে, তবুও শুধু বিমা আর বিমা। দুনিয়ায় যেন এছাড়া আর কোনো বিষয়ই নেই। সুতরাং মুসা আর তার দুই দোস্ত আসতে পারে আমার সঙ্গে। মুসা, স্কুল ছুটি হতে আর কতদিন? 2 সপ্তাহ বেশি না নিশ্চয়ই? ঠিক আছে, অপেক্ষা করতে পারবো আমি। তোদের স্কুল ছুটি হলেই রওনা হব। জুনের শুরুতে যাত্রা করব আমরা। অতিরিক্ত গরম পড়ার আগেই খোলা অঞ্চল পেরিয়ে যেতে পারবো। ফিরে আসবো ক্যানাডার ভেতর দিয়ে। ভাবতে কেমন লাগছে তোর? লাফিয়ে উঠল মুসা। আর বলো না, দম আটকে আসছে আমার। স্কুলটা যে কবে ছুটি হবে সহ্য হচ্ছে না।
রবিন আর কিশোরকে সুখবরটা জানানোর জন্যে ফোনের দিকে প্রায় উড়ে গেল সে। স্কুলের ফাঁকে ফাঁকে এরপর দীর্ঘযাত্রার প্রস্তুতি চলল। বাড়িতে জরুরি কোনো কাজ নেই, তাই মা বাবার কাছ থেকে অনুমতি নিতে রবিনের তেমন অসুবিধে হলো না। তবে কিশোরকে নিয়ে ঘাটলা বাঁধাতে চাইলেন মেরি চাচি। ইয়ার্ডে প্রচুর কাজ। তিনি ভেবেছিলেন স্কুল ছুটি হলে বাড়তি কাজগুলো কিশোরকে দিয়ে করিয়ে নেবেন। কিশোর তাকে বোঝাতে চাইল, শোনো, কাজ তো সারা জীবনই করা যাবে, করতে হবেও, কিন্তু এরকম সুযোগ আর আসবে না। তাছাড়া এসব ভ্রমণে অভিজ্ঞতা বাড়ে, বুদ্ধি বাড়ে, মানুষকে চিন্তাশীল হতে শেখায়। তোর কি চিন্তা করার অসুবিধা নাকি? বুদ্ধিও তো কম না। যা আছে তাতেই এক এক সময় ভয় হয়, মাথাটা না বিগড়ে যায়। চিলেকোঠা থেকে একটা স্লিপিং ব্যাগ বের করে আনলেন মেরি চাচি, রোদে শুকাতে দিলেন। সেটা দেখে আশা হলো কিশোরের। তার মানে তুমি আমাকে যেতে দিচ্ছ? জবাব না দিয়ে প্রশ্ন করলেন চাচি, জুন মাসে মিনসোটার আবহাওয়া কেমন থাকে জানিস? বিউটিফুল, জবাব দিলেন কাছে দাঁড়ানো রাশেদ পাশা। দাঁতের ফাঁক থেকে পাইপ সরিয়ে বললেন, চমৎকার। চাচার সমর্থন পেয়ে চোখ উজ্জ্বল হলো কিশোরের। চাচিকে বলল, তুমি হিসেবগুলোর কথা ভাবছো তো? যাও, বেড়াতে যাওয়ার আগেই সব শেষ করে দেবো। আর কোনো অসুবিধা আছে? এতক্ষণে হাসি ফুটল মেরি চাচির মুখে। কিশোর যখন কথা দিয়েছে, ধরে নেওয়া যায় কাজটা হয়ে গেছে। হিসাব মেলানোটা সাংঘাতিক ঝামেলার কাজ মনে হয় তার কাছে। অবশেষে ছুটি হলো স্কুল। জুনের এক কুয়াশা ঢাকা সকালে নিজের গাড়িতে করে 3 গোয়েন্দাকে মিস্টার রাবাতের বাড়ি নামিয়ে দিয়ে গেলেন মিস্টার আমান। সুটকেস এনেছে ওরা, তবে স্লিপিং ব্যাগ আনেনি। সাফ মানা করে দিয়েছেন রাবাত, বাইরে ক্যাম্প করে ঘুমানো চলবে না। বলেছেন বাইরে রাত কাটানোর বয়স আমার নেই, এটাই হয়তো জীবনের শেষ অ্যাডভেঞ্চার। অতএব কিপটেমি করে দিনহীনের মতো দিনগুলো না কাটিয়ে হোটেলে থাকবো, মোটেলে থাকবো, যতটা সম্ভব আরামে কাটাবো। নানার মতো অত বয়স না হলেও বয়স হয়েছে তার পুরনো বিশাল বুইক গাড়িটার, তবে যথেষ্ট সামর্থ্য এখনো, দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে। রওনা হলো ওরা। গেটের কাছে দাঁড়িয়ে রইলেন আমান। শেষবারের মতো বাবাকে বিদায় জানানোর জন্যে পেছনে ফিরে হাত নাড়ল মোসা। কিশোরও তাকালো। দুজনেরই চোখে পড়ল রাবাতের বাড়ির কোণ থেকে চুপি চুপি বেরিয়ে আসছে গাট্টা গোট্টা একজন মানুষ। ঝোপের আড়ালে অর্ধেক শরীর আড়াল করে তাকিয়ে দেখছে রাবাত সত্যি সত্যি চলে যাচ্ছেন কিনা। হ্যারিস মিলারকে চিনতে পারল 2 গোয়েন্দা। খালি পেয়েই ঢুকে পড়েছে, একটা সেকেন্ডও নষ্ট করেনি। বিড়বিড় করলো মোসা, ওই মতলবটা কি? কিশোর জবাব দেওয়ার আগেই সামনের সিট থেকে গাক করে উঠলেন নানা, এই কি বলছিস? কই কিছু না, তাড়াতাড়ি বলল মোসা। ভাবছি এই সান্তা বারবারার ওই রেস্তোরাঁটার সামনে থামবে কিনা, ওই যেটাতে ঘরের বাইরে টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা আছে। ভালো বলেছিস, খুশি হয়ে উঠলেন রাবাত। নাতির মতোই খাওয়ার ব্যাপারে তারও প্রবল আগ্রহ। হয়তো তার কাছে থেকেই উত্তরাধিকার সূত্রে ক্ষমতাটা পেয়ে গেছে মোসা। আমার তো খিদেই পেট জ্বলছে, না খেয়ে আর পারবো না। অবাক হলো মোসা, নাস্তা না খেয়েই বেরিয়েছ? মনে নেই। প্যাসিফিক কোস্ট হাইওয়ে ধরে নতুন উদ্যমে গাড়ি হাঁকালেন রাবাত। মুচকি হাসল কিশোর। মেজাজ ভালো আছে রাবাতের, তবে বেশি আশা করা ঠিক না। কখন যে কি কারণে খেপে যাবেন আন্দাজ করাও সম্ভব নয়। নাস্তা নয়, ভরপেট ভোজন হলো সান্তা বারবারায় পৌঁছে। পুরনো একটা বাড়ির চত্বরে টেবিল পেতে খাওয়ার ব্যবস্থা। ক্যালিফোর্নিয়ার সেই স্প্যানিশ কলোনির যুগে তৈরি হয়েছিল বাড়িটা। বাতাস পরিষ্কার, তাজা, খুব সুন্দর। রাবাত বললেন, যতই এগোবো আবহাওয়া আরো ভালো হবে। যতই উত্তরে এগোলো ওরা, শুধু আবহাওয়া নয়, প্রকৃতিরও রূপ বদল হতে থাকলো। কখনো সাগরের কিনার দিয়ে গেছে পথ, তীরে আছড়ে পড়া ঢেউয়ের একেবারে ধার ঘেঁষে, কখনো পাহাড়ের চূড়ার কাছ দিয়ে, ওখান থেকেও সাগর চোখে পড়ে। গ্যাভিয়েটা ছাড়িয়ে কয়েক মাইল এসে পাওয়া গেল একটা সুড়ঙ্গ। রাস্তা গেছে তার ভেতর দিয়ে। সুড়ঙ্গর অন্য পাশে বদলে গেল প্রকৃতি। সাগরের ঢেউয়ের বদলে এখানে দেখা গেল গরু বাছুরের পাল। শীতের বর্ষণের শেষে মাঠের ঘাস এখন সবুজ। ছড়ানো সর্ষে খেতে সবুজের মাঝে বিছিয়ে থাকা হলুদ ফুলকে লাগছে বিশাল হলুদ চাদরের মতো। ঢালের গায়ে তৃণভূমিতে চড়ছে গরু ঘোড়া।
মহা আনন্দে ছোটাছুটি করে বেড়াচ্ছে বাছুর আর ঘোড়ার বাচ্চা। দুপুরের পর বিকেলের শুরুতে আবার সাগরের দেখা পাওয়া গেল। ওই যে পিজমো বিচ। রাবাত বললেন, মুসা, তোর মা তখনও হয়নি। তোর নানিকে নিয়ে বেড়াতে আসতাম এখানে। সাগরের পাড়ে ঝিনুক খুঁজে বেড়াতাম। বহু বছর আগের কথা, অথচ মনে হচ্ছে এই সেদিন। এখন তোর নানি নেই, আছে শুধু ঝিনুক। একা একা কোড়াতে আর ভালো লাগে না রে। তবে সৈকতের পানিতে গাড়ি চালাতে এখনো মজা পায়। পানিতে? বিশ্বাস করতে পারলো না রবিন। পারবেন? চাকা আটকে যাবে না? না, পিজমতে যাবে না। কোন জায়গাটাতে নামতাম আমরা, দেখি বের করতে পারি কিনা। হাইওয়ে থেকে একটা সরু রাস্তায় গাড়ি নামিয়ে আনলেন রাবাত। সাগরের দিকে নামতে নামতে পথের শেষ মাথায় চলে এলেন। তারপরে রয়েছে একটা র্যাম্প, সেটার পর সৈকত। বালির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো মুসা, সত্যি বলছো? কাদায় চাকা দেবে যাবে না তো? চোরাবালি যদি থাকে? দূর বোকা, এসব জায়গায় থাকে না। ওই দেখ, আর একটা গাড়ি নেমেছে। একেবারে পানি ঘেঁষে ছুটে যাচ্ছে একটা ফোক্সওয়াগন। তীরে আশ্রয় ভাঙছে ঢেউ। কোনোটা এত বড়, গাড়ির চাকা আর নিচেটা ভিজিয়ে দিয়ে এপাশে চলে আসছে। খাইছে, বলে উঠল মোসা। ফোক্সওয়াগন বলেই চলছে এখনো, বুইক পারবে না। ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে যাবে। এই থামতো, অধৈর্য হয়ে নানা বললেন, দেখি না কি করি। ফোঁস করে নিঃশ্বাস ফেলল মোসা। অন্য কেউ এখানে গাড়ি চালালে ভয় পেত না, কিন্তু তার নানাকে সে এখনো বিশ্বাস করতে পারছে না। এত ঘনিষ্ঠভাবে কোনোদিন মেশার সুযোগ পায়নি। বদমেজাজি বলে এড়িয়েই থেকেছে। নানার হাতে নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারছে না। র্যাম্প পার হয়ে এসে বালিতে নেমে পড়ল বুই। মসৃণ গতিতে এগিয়ে চলল সৈকত ধরে। তীর থেকে খানিকটা দূরে পানির ওপরে কুয়াশা জমছে। রাবাত বললেন, এই এক যন্ত্রণা, খালি কুয়াশা পড়ে এখানে। ভৌগোলিক কারণ একটা নিশ্চয়ই আছে, কিন্তু কি সেটা কে জানে। গাড়ি থামিয়ে হ্যান্ডব্রেক সেট করে দিয়ে ফিরে তাকালেন তিনি। আমি এখানে নামবো, পা আড়ষ্ট হয়ে গেছে। তোরা? নামবো। একটানায় পাশের দরজা খুলে ফেলল মোসা। চোখের পলকে খুলে গেল 4টে দরজায়। গাড়ি থেকে প্রায় ছিটকে বেরোলো 4 জনে। দরজায় তালা লাগালেন রাবাত। 3 গোয়েন্দাকে নিয়ে সৈকত ধরে হেঁটে চললেন। কয়েক মিনিটেই পিজমো বিচের শহর ছাড়িয়ে এলো ওরা। লম্বা একটা দেয়াল ঘেঁষে প্রায় গায়ে গায়ে লাগানো কয়েকটা বাড়িঘর। এই হলো শহর। পাহাড়ের চূড়া আর ঢালে দাঁড়িয়ে আছে হোটেল ও মোটেলগুলো। কাছে এসে গেছে কুয়াশা, ধীরে ধীরে যেন জড়িয়ে ধরতে আরম্ভ করেছে ওদের। চোখের আড়াল করে দিয়েছে একপাশের সৈকত। কেমন ভুতুড়ে নীরবতা গ্রাস করছে সমস্ত পরিবেশকে। চূড়ার ওই হোটেলগুলোর ওপাশে রয়েছে হাইওয়ে, কাছেই, অথচ একটা গাড়ির ইঞ্জিনের শব্দও কানে আসছে না। সামনে বিছিয়ে আছে প্রায় নির্জন সৈকত। একজন লোককে এগিয়ে আসতে দেখা গেল। ঘন হয়ে গেল কুয়াশা, তার মধ্যে হারিয়ে গেল লোকটা। ওদের চারপাশে এখন শীতল, শূন্য, ধূসর এক পৃথিবী। বিচিত্র অনুভূতি হলো কিশোরের। মনে হচ্ছে ভয়ানক বিপজ্জনক কি যেন ঘুরে বেড়াচ্ছে কুয়াশার মধ্যে। এমন কিছু যা অক্টোপাসের মতো সুর বাড়িয়ে জড়িয়ে ধরে নিয়ে চলে যাবে অজানা কোনো জগতে। চিৎকার করে সাহায্য চাওয়ারও ক্ষমতা হবে না ওদের। মাথা ঝাড়া দিয়ে ভয় তাড়ানোর চেষ্টা করলো সে। মনকে বোঝালো অহেতুক ভয় পাচ্ছে, কিছুই নেই এখানে। কেবল ঘন কুয়াশা সূর্যকে ঢেকে দিয়ে জায়গাটাকে অন্ধকার, বিষণ্ণ আর অপার্থিব করে তুলেছে। অনেক দূর চলে এসেছি আমরা, তাই না নানা? জিজ্ঞেস করলো রবিন। কিশোরের আগে রয়েছে সে। মোসার সঙ্গে তাল রেখে হাঁটতে গিয়ে হিমশিম খাচ্ছে। প্রশ্নটা করে জবাবের আশায় জানে তাকালো সে। কিন্তু কোথায় রাবাত? মুসাও থমকে দাঁড়ালো। নানা, কোথায় তুমি? জবাব নেই। মিস্টার রাবাত? চিৎকার করে ডাকলো কিশোর। কয়েক সেকেন্ড কান পেতে রইল সে। রাবাত গেলেন কোথায়? কুয়াশার মধ্যে জলজন্ত একজন মানুষ অদৃশ্য হতে পারে, গায়েব হয়ে যেতে পারে না। মুসাও ভয় পেয়েছে। চাপা স্বরে বলল, এই কাছাকাছি থাকো সবাই। রবিনের কাঁধে হাত পড়ল, যেন তাকেও গায়েব হওয়া থেকে ঠেকাতে চায়। নানা, গলা চড়িয়ে ডাকলো আবার রবিন। নানা, কোথায় তুমি? আরো জোরে ডাকলো মুসা। জবাব দিচ্ছ না কেন?
চুপ। এতক্ষণে শোনা গেল একটা ভোঁতা খসখসে কণ্ঠ। এক ঝলক বাতাস আচমকা ফাঁকা করে দিল কুয়াশার খানিকটা। রাবাতকে চোখে পড়ল গোয়েন্দাদের। পাহাড়ের গোড়ায় বড় একটা পাথরের কাছে হুমড়ি খেয়ে আছেন, সতর্ক, উত্তেজিত, কোনো কিছুর দিকে নজর রাখছেন মনে হচ্ছে। নানা, কি হয়েছে? ফিসফিস করে জিজ্ঞেস করলো মুসা। তাকে চুপ থাকতে ইঙ্গিত করলেন রাবাত। খানিক পর রাগত স্বরে বলে উঠলেন, যা সন্দেহ করেছিলাম। নিঃসঙ্গ সেই লোকটাকে দেখা গেল আবার, যে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছিল। অনেক কাছে চলে এসেছে, ছায়ার মতো দেখা যাচ্ছে এখন। সাবধানে পা ফেলছে, যেন কুয়াশার জন্য ঠিকমতো দেখতে পাচ্ছে না। লাফিয়ে উঠে দাঁড়ালেন রাবাত, ঝাঁপিয়ে পড়লেন লোকটার উপর। চিৎকার করে উঠল লোকটা। লোকটার কলার চেপে ধরে চিৎকার করতে লাগলেন রাবাত, এত বড় সাহস তোমার, আমার পিছু নিয়েছ? ছাড়ো পাগল কোথাকার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো লোকটা। খাইছে, দম আটকে যাবে না মুসার। রাবাত, তুমি একটা উন্মাদ, বলল লোকটা। পুরোপুরি মাথা খারাপ। জলদি ছাড়ো বলছি, নইলে কিন্তু ভালো হবে না। কণ্ঠ শুনেই লোকটাকে চিনতে পেরেছে মুসা। হ্যারিস মিলার, তার নানার পড়শি, যার সঙ্গে সাপে নেউলে সম্পর্ক। হুমকির পরোয়া করলেন না রাবাত। কলার তো ছাড়লেনই না, আরো জোরে চেপে ধরে ঝাঁকাতে শুরু করলেন। চোর কোথাকার, আমি জানি তুমি কিসের জন্য এসেছো। রাতে চুরি করে আমার ঘরে ঢুকেছিলে, নতুন আবিষ্কারটার কথা জেনে গেছো। তোমার যন্ত্রপাতি চুরি করেই পেট ভরেনি, ফর্মুলাও চুরি করতে এসেছো। ঝাড়া দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল মিলার। পিছিয়ে গিয়ে চিৎকার শুরু করলো, বাঁচাও বাঁচাও, পুলিশ, পাগলে খুন করে ফেললো আমাকে। লাফ দিয়ে গিয়ে পড়ল মুসা। মিলারের হাত আঁকড়ে ধরে বলল, চেঁচাবেন না মিস্টার মিলার, প্লিজ। নানা এমনি কথার কথা বলেছে, সত্যি সত্যি খুন করতে যায়নি আপনাকে। চুপ, গর্জে উঠলেন রাবাত। সর এখান থেকে, সর। আমার জন্য মাপ চাইতে হবে না। যা বলেছি ঠিকই বলেছি, মোটেও কথার কথা নয়। মেরুদণ্ডহীন লোকটা কি করতে চাইছে আমি জানি, কিছুতেই সেটা করতে দেবো না আমি। ল্যাং মেরে ফেলে ওর কোমর ভেঙে না দিয়েছি তো আমার নাম রাবাত না। আবার মিলারকে ধরার চেষ্টা করলেন রাবাত। ঝট করে সরে গেল মিলার, আর চিৎকার করল না। সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে রাবাতের দিকে। গাল দিতে লাগলেন রাবাত, এজন্যেই বিশুদ্ধবার থেকে কাজে যাচ্ছ না তুমি। বাড়িতে থেকে লুকিয়ে লুকিয়ে আমার উপর চোখ রেখেছ। যেই আমি বেরিয়েছি অমনি আমার পিছু নিয়েছ। কেন নিয়েছ মনে করেছ বুঝবো না? আমাকে অত বোকা পাওনি। পাগলের সঙ্গে কে কথা বলে, বলেই ঘুরে সৈকত ধরে প্রায় ছুটতে শুরু করলো মিলার। সত্য কথা বলেছি তো সহ্য করতে পারলে না, তাই না? পেছনে চিৎকার করে বললেন রাবাত। ফিরল না মিলার, জবাবও দিল না। খ্যাপা মানুষটার কবল থেকে পালাতে পারলে যেন বাঁচে। আবার অদৃশ্য হয়ে গেল কুয়াশার মধ্যে। অসহ্য, নাক দিয়ে গদগদ করতে লাগলেন রাবাত। জঘন্য লোক, আবার যদি আসে বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবো আমি ওর। এতক্ষণে খেয়াল করলো মোসা, কাঁপছেও। একটা দুঃস্বপ্ন থেকে যেন জেগে উঠেছে। এ কার সঙ্গে এসেছে? মারাত্মক অবস্থা। সান ফ্রান্সিসকোতে পৌঁছার আগেই হয়তো ভয়ানক বিপদে ফেলে দেবে। উপকূলের কোনো জেলখানায় হবে শেষ ঠাই। এমনও হতে পারে নানার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে সামলানো অসম্ভব ভেবে রকি বিচে ফিরে যেতে পারে কিশোর আর রবিন। নিউ ইয়র্ক আর যাওয়া হবে না। নানা, বলল সে, আমার মনে হয় অহেতুক তুমি মিস্টার মিলারকে গালাগাল করছো। পিজমো বিচটা বেড়ানোর জায়গা, যে কেউ আসতে পারে এখানে। মিলারের আসতেও বাধা নেই। এমনও হতে পারে এখানে কোনো বন্ধু আছে তার, দেখা করতে এসেছে। তোর মাথা, খেকিয়ে উঠলেন রাবাত। ওর আবার বন্ধু আছে নাকি? দুনিয়াতে কেউ ওর বন্ধু হবে না, শুনে রাখ। তার সঙ্গে এই শেষ দেখা নয় আমাদের। না হলে তখন বলিস। কিন্তু যেটার জন্য সে এসেছে সেটা পাবে না। অত কাঁচা কাজ করি না আমি। ওর মতো ছুচোরা যে পিছে লাগতে পারে সেটা আগেই ভেবে রেখেছি। ও কি নিতে এসেছে? এমন নিরীহ ভঙ্গিতে প্রশ্নটা করল কিশোর, যেন কথার পিঠে কথা, জানার কৌতূহল নেই। আমার ফর্মুলা, জবাব দিলেন রাবাত। যেটা আবিষ্কার করেছ? মুসার প্রশ্ন। যেটা নিউ ইয়র্কে নিয়ে যাচ্ছ? তোরাও এমন ভঙ্গি করছিস যেন আমি একটা পাগল। আবিষ্কার যেটা করেছি জানলে নিউ ইয়র্কের বড় বড় বিজ্ঞানীরাও। থেমে গেলেন তিনি।
ফাঁস করে দিতে যাচ্ছিলেন, হঠাৎ খেয়াল হলো যেন, না, তোদের না জানাই ভালো। হয়তো মিলার একাই চায় না ওটা, আরও কেউ আছে। চল, আর দেরি করলে অন্ধকার হওয়ার আগে মন্টিরেতে পৌঁছতে পারবো না। শান্ত ভঙ্গিতে বালি মারিয়ে হেঁটে চললেন তিনি। কয়েক মিনিট আগে যে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল বেমালুম ভুলে গেছেন যেন। পেছনে এগুলো 3 গোয়েন্দা, মনে ভাবনা, দীর্ঘযাত্রায় বেরিয়েছে ওরা। শেষ হতে 1 মাস কিংবা তারও বেশি লেগে যেতে পারে। এরকম একটা মানুষের সঙ্গে এতদিন টিকতে পারবে তো? শুধু কি খামখেয়ালি, না আসলেই পাগল? একজন বদ্ধ উন্মাদের সঙ্গে অজানা পথে পাড়ি দেওয়ার চেষ্টা করছে না তো ওরা? কারো সঙ্গে এক ঘরে থাকতে আমি পারবো না, ঘোষণা করে দিলেন রাবাত। নিজের নাতি হলেও না। পোলাপানকে বিশ্বাস নেই, কখন কি করে বসবে ঠিক নেই। হয়তো দেখা যাবে রাত দুপুরে উঠে পনির দিয়ে রুটি খেতে বসলো। হইচই করে শব্দ করে আমার ঘুমের 12টা বাজাবে। অতএব ঘুমের সুবিধার জন্যে মন্টিরের ফিশারম্যান ওয়ার্ফ থেকে কয়েক ব্লক দূরে একটা মোটেলে 2টো কামরা ভাড়া করলেন তিনি। তারপর ক্যানারি রোর একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেলেন ছেলেদের। চমৎকার রান্না করা নানা রকম মাছের স্বাদ বহুদিন মনে থাকবে 3 গোয়েন্দার। খেতে খেতে মন্টিরে আর স্প্যানিশ ক্যালিফোর্নিয়ার অনেক ইতিহাস বললেন। মেজাজ একেবারে ফুরফুরে। মাত্র কয়েক ঘন্টা আগে মিলারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা যেন বহু যুগ আগের ব্যাপার, কোনোই গুরুত্ব নেই ওটার। মন থেকে দূর করে দিয়েছেন বেমালুম। সে রাতে সকাল সকাল ঘুমাতে গেল সবাই। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারল 3 গোয়েন্দা। আলাদা ঘরে শোয়ার ব্যবস্থা করে একটা কাজের কাজ করেছেন রাবাত। তাতে তার চেয়ে ওদের উপকার হয়েছেই বেশি। এক ঘরে থাকলে সারা রাত জেগে থাকতে হতো। এত জোরে নাক ডাকাচ্ছেন 2টো ঘরই কাঁপতে শুরু করলো। সাইনাসের সমস্যা আছে, অনুমান করলো রবিন। মা বলে ওসব কিচ্ছু না, মুসা বলল, রোগ টোগ নেই। আসলে ঘুমের মধ্যেও নানা চান না তাকে অগ্রাহ্য করা হোক। মাঝখানে একটা দেয়াল না থাকলে সাংঘাতিক বিপদে পড়ে যেত 3 গোয়েন্দা। অন্য ঘর থেকে আসছে বলে রক্ষা। তবে একবার ঘুমিয়ে পড়ার পর আর অসুবিধে হলো না। একটানা ঘুমালো সকাল পর্যন্ত। জানালার পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকলো সকালের রোদ। ঘুম ভাঙলো ওদের। শুনতে পেল উঠে পড়েছেন রাবাত। বাথরুমে তার শাওয়ারের শব্দ পাওয়া যাচ্ছে। ওরা উঠে পড়ল। হাত মুখ ধুয়ে কাপড় পরে তৈরি হলো। দরজায় খটখটানির শব্দ। রাবাত ডাকছেন। জিজির ধারে একটা রেস্টুরেন্টে নাস্তা করতে বসলো ওরা। ভাজা মাংস, কেক আর 1 জগ কমলার রসের অর্ডার দিলেন রাবাত। ঘুম ভালো হওয়ায় শরীরটা ঝরঝরে লাগছে কিশোরের। খাবারে আনন্দ পাচ্ছে তাই। খেতে খেতে সাগর দেখার জন্যে জানলা দিয়ে বাইরে তাকালো। স্থির হয়ে গেল দৃষ্টি। রেস্টুরেন্টের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা ধরে হেঁটে যাচ্ছে একজন লোক। তাড়াতাড়ি আবার প্লেটের দিকে নজর ফেরালো, যাতে তার চমকে যাওয়া রাবাতের চোখে না পড়ে। কেকের একটা টুকরো ভেঙে সিরাপে চুবিয়ে মুখে পড়ল। নানার পাশে কিশোরের মুখোমুখি বসেছে মুসা। ব্যাপারটা দৃষ্টি এড়ালো না তার। প্রশ্ন করার জন্যে মুখ খুলেও থেমে গেল। ভ্রুকুটি করে আর সামান্য মাথা নেড়ে তাকে চুপ থাকতে ইশারা করেছে কিশোর। তার দিকে তাকিয়ে রাবাত জিজ্ঞেস করলেন, আর কিছু খাবে তোমরা? মাথা নাড়ল কিশোর। না, অনেক হয়েছে, পেট ভরে গেছে। খুব ভালো খাবার, রবিন বলল। চেয়ার পেছনে ঠেলে উঠে দাঁড়ালেন রাবাত। খাবারের দাম দেওয়ার জন্য ক্যাশিয়ারের ডেস্কের দিকে গেলেন। সামনে গলা বাড়িয়ে নিচু গলায় জিজ্ঞেস করলো মুসা, কি দেখেছিলে কিশোর? হ্যারিস মিলারকে, ক্যানারি রোড দিকে যাচ্ছে। ফিরে এলেন রাবাত। ওয়েটারের জন্য প্লেটে টিপস রেখে দিয়ে ছেলেদের জিজ্ঞেস করলেন, পানির কিনারটা ঘুরে দেখতে চাও? বেশি দেরি করা যাবে না কিন্তু। আজ রাতেই সান ফ্রান্সিসকো পেরোতে চাই। সম্ভব হলে সান্তা রোজাতে চলে যাব। কালকের দিনটা তাহলে রেডুকের বনে ঘুরে কাটাতে পারবো। তার পেছন পেছন রেস্টুরেন্ট থেকে রাস্তায় বেরিয়ে এলো ছেলেরা। রবিনের কাঁধে ঝোলানো একটা আনকরা নতুন ক্যামেরা। রকি বিচে কেনার পর একটা ছবিও তোলা হয়নি ওটা দিয়ে। এখান থেকে শুরু করার ইচ্ছে তার। সবাইকে নিয়ে জেটির কাছে চলে এলেন রাবাত। কাটে বাঁধা ছোট বড় অনেক নৌকা ঢেউয়ে দুলছে। জাহাজ বেরিয়ে যাচ্ছে খোলা সাগরে। এখনো খুব সকাল, কিন্তু জেটিতে পুরোপুরি ব্যস্ততা শুরু হয়ে গেছে। রাতে ধরে আনা মাছ নামাচ্ছে জেলেরা।
দোকানে দোকানে ট্যুরিস্টদের ভিড়, বিশেষ করে ঝিনুক সামগ্রীর দোকানগুলোতে। খটাখট ক্যামেরার সাটা টিপতে লাগলো রবিন। মুসার চোখ আকাশে চক্কর দেয়া সিগালের খেলা দেখছে। অলস ভঙ্গিতে রাবাত তাকিয়ে আছেন একটা দোকানের দিকে। ধীরে ধীরে তার নজর সরে গেল রাস্তার দিকে। মুহূর্তে সতর্ক হয়ে গেলেন। শক্ত হয়ে গেল কাঁধ। কি বলেছিলাম মনে আছে? শয়তানটা এখানেও এসেছে। না তাকিয়েও বলে দিতে পারবে কিশোর কার কথা বলছেন রাবাত। হ্যারিস মিলার ছাড়া আর কেউ না। সে আবার এসেছে, যেন রাবাতের হাসি খুশি মেজাজটাকে পলকে বিগড়ে দিতে পারে, আগুন বানিয়ে দিতে পারে। না না, তাড়াতাড়ি দুহাত তুলে এগিয়ে এলো মুসা। দোহাই তোমার, চুপ করে থাকো, কিচ্ছু বলো না। ভয়ানক ভঙ্গিতে নাক দিয়ে ঘদঘদ করলেন রাবাত। বেশ, তবে আমি আর এখানে একটা সেকেন্ডও দাঁড়াবো না। ঝিনুকের দোকানটায় ঢুকে পড়লেন তিনি। বিশাল এক দানবীয় ঝিনুকের খোলার ওপাশে মুখ লুকিয়ে ফেললেন। জানালার কাচের ভেতর দিয়ে গোয়েন্দারা শুধু তার কোকড়া চুলগুলো দেখতে পেল। ধীরে সুস্থে এগিয়ে এলো মিলা। তার উপর যে নজর রাখা হচ্ছে বুঝতে পারেনি। কাঁধে ঝোলানো নতুন ক্যামেরার ব্যাগ, ক্যামেরাটা হাতে, অবিকল রবিনেরটার মতো। রবিনের মতোই যেটা দৃশ্যের ছবি তোলায় আগ্রহী মনে হলো তাকে, তবে তুলছে না। সকালের ট্যুরিস্টদের ভিড়ে মিশে গেছে। সবই নতুন তার। গায়ের সাদা শার্টটা নতুন, গলার কাছে দুটো বোতাম খোলা, পরনে নতুন জিন্সের প্যান্ট, পায়ে রবার সোলের নতুন জুতো। রকি বিচ থেকে বেরোনোর পর পথে কোনোখান থেকে একটা নতুন স্ট্র হ্যাটও কিনেছে। হ্যাটের চওড়া কানা ছায়া ফেলেছে মুখে। দ্বিধা করতে লাগলো মুসা। তার নানা যে ওত পেতে আছে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ার জন্যে, এই কথা বলে সাবধান করে দেবে সে মিলারকে। করতে গেলে এবং সেটা দেখে ফেললে তার উপর খেপে যাবেন নানা। সেটা চায় না সে। মিলারের সঙ্গে আবার একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে যাক, এটাও চায় না। তাহলে কি করবে? মুশকিলে পড়ে গেল। ঘুরে তাকালো সে। দেখলো কিশোরও তাকিয়ে আছে। বুঝলো কিশোরও তার মতো একই সমস্যায় পড়েছে। কয়েক পা হেঁটে গিয়ে একটা বেঞ্চে বসলো রবিন। ক্যামেরাটা ব্যাগে ভরে রেখে পাশে সাগরের দিকে তাকালো। মিলারকে না দেখার ভান করলো। ক্যামেরা হাতে হেঁটে এলো মিলার। মুসার এত কাছে দাঁড়ালো, আর একটু হলে কাঁধে কাঁধ থেকে যেত, অথচ লক্ষ্য করলো না তাকে। ভয়ানক অন্যমনস্ক। বারবার পেছনে ফিরে তাকাচ্ছে আর ঘড়ি দেখছে। কারো আসার অপেক্ষা করছে বোধহয়। মিনিট দুয়েক পর এলো সে। সতর্ক দৃষ্টিতে চারিদিক দেখতে দেখতে ধীর পায়ে এগিয়ে এলো। কাছে এসে জিজ্ঞেস করলো, মিলার? কেমন যেন একটু বিস্ময় আর অবজ্ঞা প্রকাশ পেল লোকটার কণ্ঠে। ফিরে তাকালো কিশোর। বয়স 40-এর কোঠায়। মাথায় মসৃণ কালো চুল, মুখটাও মসৃণ। পরনে সিল্কের পাজামা, গায়ে নরম কাপড়ের দামি শার্ট, চোখে বিরাট সানগ্লাস মুখের অনেকখানি ঢেকে নিয়েছে। চোখা পাতলা নাক, পাতলা ঠোঁটে ব্যঙ্গের হাসি, ছোট ছোট কান মাথার সঙ্গে প্রায় লেপ্টে আছে। তার পাশে কেমন আড়ষ্ট আর নগণ্য লাগছে জিন্স আর সাদা শার্ট পরা গাট্টাগোট্টা মিলারকে। জবাবে মাথা ঝাঁকিয়ে মিলার বলল, এনেছি। কিশোরের দিকে তাকালো আগন্তুক। নিরীহ ভঙ্গি করে সাগরের দিকে চোখ ফেরালো কিশোর। আসুন বলে হাঁটতে শুরু করলো লোকটা। নতুন জিন্সের খসখস শব্দ তুলে তার পেছনে এগুলো মিলার। আবার ওদের দিকে ফিরল কিশোর। দুজনেই রবিনের কাছাকাছি চলে গেছে। কেমন সন্ত্রস্ত লাগছে মিলারকে। স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছে সে। বারবার তাকাচ্ছে এদিক ওদিক, যেন লক্ষ কোটি চোখ রয়েছে তার উপর, সেগুলোকে এড়ানোর চেষ্টা করছে। লোকটা অমন করছে কেন? রবিন যে বেঞ্চটায় বসেছে তার কাছে গিয়ে দাঁড়ালো সানগ্লাস পরা লোকটা। ফিতে ধরে ক্যামেরাটা ঝুলাতে ঝুলাতে তার সঙ্গে সঙ্গে গেল মিলার। তাকে লোকটা বলল, এখানে বসুন। বসতে যাবে মিলার। এই সময় চোখ পড়ল রবিনের মুখের দিকে। কুকড়ে গিয়ে যেন নিজেকে অদৃশ্য করে ফেলতে চাইল রবিন, কিন্তু চিনে ফেলেছে মিলার। চমকে গিয়ে বলল, তুমি? কিশোর দেখলো ফ্যাকাশে হয়ে গেছে তার মুখ। বসা আর হলো না মিলারের। সোজা হয়ে চারপাশে তাকালো। কিশোর আর মুসাকেও দেখতে পেল এতক্ষণে। তবে তার চোখ ওদের খুঁজছে না। কাকে খুঁজছে বুঝতে পারলো কিশোর।
বিশাল ঝিনুকের খোলার উপর দিয়ে সেই মুখটাকে দেখতে না পেলেও ধূসর কোকড়া তারের মতো চুল বেরিয়ে থাকতে দেখতে পেল। ধরা পড়ে গেছেন বুঝে আর লুকোনোর চেষ্টা করলেন না রাবাত। সোজা হলেন, রাগে জ্বলছে তার চোখ। মরার মুখের মতো সাদা হয়ে গেল মিলারের মুখ। খাইছে, আটকে উঠল মশা, মিলারের দিকে ছুটল, কিন্তু দেরি করে ফেলেছে। তীব্র গতিতে দোকান থেকে ছুটে বেরোলেন রাবাত। মুঠো করে ফেলেছেন হাত, পিটিয়ে বালির সঙ্গে মিশিয়ে দেবেন বুঝি আজ মিলারকে। হাতের ক্যামেরাটা বেঞ্চে প্রায় ছুঁড়ে ফেলে আত্মরক্ষার ভঙ্গিতে দুহাত তুলে ফেলল মিলার। পিছিয়ে গেল বেঞ্চের কাছ থেকে। তার সঙ্গে দেখা করতে এসেছিল যে লোকটা, বিপদ সেও বুঝতে পারল। সে যেন পিছলে বেরিয়ে চলে গেল। তার দিকে নজর নেই তিন গোয়েন্দার। রাবাত আর মিলারকে দেখছে। মিলারের কলার খামচে ধরলেন রাবাত, চেঁচাতে লাগলেন, দেখে ফেলবে ভাবনি না? আশা ছাড়তে পারোনি? বলেছি না পাবে না? আমার কাছ থেকে জিনিস নেয়া অত সহজ না। জিভ দিয়ে ঠোঁট ভেজালো মিলার, কথা বলার চেষ্টা করলো, কিন্তু বেরোলো কেবল ঘর ঘর শব্দ। কণ্ঠনালীতে চাপ পড়ায় কাজটা শুরু করলো। বাধা দেওয়ার চেষ্টা করলো না, রাবাতকে ঠেলে সরালো না, এমনকি পিছিয়ে যাবার কিংবা দৌড় দেওয়ার চেষ্টাও করলো না। প্রচণ্ড ভয়েই বোধহয় আড়ষ্ট হয়ে গেছে। হা করে তাকিয়ে রইল মারমুখ কালো মুখটার দিকে। নিজের মুখের যে কি ঘন ঘন পরিবর্তন হচ্ছে জানতে পারল না। মিলারকে ভয় দেখাতে পেরে সন্তুষ্ট হলেন রাবাত। শার্ট ছেড়ে দিয়ে বললেন, যাও, ছেড়ে দিলাম এবারও। আবার যদি পিছিয়ে লাগতে দেখেছি। কথাটা শেষ না করে ইঙ্গিতেই বুঝিয়ে দিলেন কি করবেন। ছেলেদের কাছে সরে এসে বললেন, চলো, ভিড় জমে যাচ্ছে। দম বন্ধ করে ফেলেছিল মূসা। বিপদ কেটে যেতে নিঃশ্বাস ছাড়ল। গা ঘেঁষাঘেঁষি করে পড়ে আছে দুটো ক্যামেরার ব্যাগ। ছো মেরে একটা তুলে নিয়েই রওনা হয়ে গেল উত্তেজিত রবিন। ভিড় জমে গেলে মিলার কি করবে কে জানে। পুলিশ ডাকার জন্য অনুরোধ করলেও অবাক হওয়ার কিছু নেই। কাজটা ঠিক করেননি রাবাত। পুলিশ এলে তিনিই ফাঁসবেন। লোকে দেখেছে মিলার কিচ্ছু করেনি। তিনি দোকান থেকে ছুটে এসে তাকে আক্রমণ করেছেন। অতএব যত তাড়াতাড়ি সম্ভব পালানো দরকার। রাবাতের পেছনে প্রায় উড়ে চলল তিন গোয়েন্দা। খুব জোরে হাঁটতে পারেন তিনি। পানির ধার ধরে পার্কিং লটের দিকে এগোলেন। বুইকটা আছে ওখানে। গাড়ির দরজা খুলতে খুলতে আপন মনে হাসলেন তিনি। স্টার্ট দিয়ে রাস্তায় বেরিয়ে আসার পর বেড়ে গেল হাসি। মিলারের ভড়কে যাওয়া চেহারার কথা মনে করেই হয়তো হাসছেন এভাবে। পেছনে চিৎকার শোনা গেল। এত কিছুর পরও আবার এসেছে হ্যারিস মিলার। ছুটে আসছে পেছন পেছন। মনে হলো কিছু বলতে চায়। এক হাতে স্ট্র হ্যাট, আর এক হাতে ক্যামেরার ব্যাগ। চিৎকার করে বলল, রাবাত প্লিজ, একটা মিনিট দাঁড়াও। দাঁড়ানো তো দূরের কথা, গাড়ির গতিও কমালেন না রাবাত, বরং অ্যাক্সিলারেটর চেপে ধরলেন আরো। লাফ দিয়ে আগে বাড়লো গাড়ি। থামলো না কোনো না? মুসা বলল, কি বলতে এসেছে শুনলে পারতে। কাজ নেই আর, আমি থামি ওই জায়গায় না। ওই চোরটার সঙ্গে আবার কিসের কথা? নতুন কোনো মনে হয় ফন্দি করে এসেছে। অত কাঁচা লোক আমি নই। কি ভেবেছে ওকে আমি ফর্মুলা চোরের সুযোগ দেব? তার আগেই ওকে জেলে ঢোকাবো। রাগ হয়ে গেল মোসার। যা কাণ্ড শুরু করেছো তুমি, ছেলে তো তুমি ঢুকবে, দেখতেই পাচ্ছি আমি সেটা। তুই মাথা গরম করে কখন মেরে বসবে বেচারাকে। সে মরবে, আর গোষ্ঠী শুদ্ধ আমাদেরকে নিয়ে জেলে ভরবে পুলিশ। তোমার সঙ্গে আসাটাই বোধহয় ঠিক হয়নি। কিশোর আর রবিন মনে করেছিল রেগে যাবেন রাবাত, কিন্তু ওদের অবাক করে দিয়ে হাসলেন তিনি। বাঁকা চোখে মোসার দিকে তাকিয়ে বললেন, একেবারে দেখি তুই তোর মায়ের মতো কথা বলিস, নাকি নানির মতো। পাগলামি শুরু হলেই বিপদ। নইলে নানা এমনিতে এমন মানুষ না। যখন ভালো থাকে তখন তো খুবই ভালো। মোসা বলল, কজন লোক আছে আমাদের বয়সী ছেলেদের সহ্য করতে পারে বলো? তারপর আবার গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া। আসলে আমাদেরকে ভালো লেগে গেছে তার। মাথা ঝাঁকালো কিশোর। মুসার নানাকে অনেক আগে থেকেই চেনে সে, তবে এরকম ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়নি। মুসারই হয়নি, তার আর কি হবে? তার আচরণে ক্রমেই অবাক হচ্ছে। ভালো না মন্দ কিছুই বোঝা যাচ্ছে না ভদ্রলোকের। এই ভালো তো এই খারাপ। তবে একটা কথা ঠিক, মিলারকে না দেখলে মেজাজ ভালোই থাকে তার। অন্তত এতদিন থেকেছে।
ভবিষ্যতে কি হবে বলা যায় না। দুপুর 1:30 বাজে। বুইকের গায়ে হেলান দিয়ে কথা বলছে দুজনে। তাকিয়ে আছে রবিন আর রাবাতের দিকে। ঘাসে ঢাকা এক ঢালের গা বেয়ে কিছু দূর উঠে গেছে ওরা। ক্যামেরা উঁচিয়ে ধরে ছবি তুলছে রবিন। সান ফ্রান্সিসকো বে আর গোল্ডেন গেট ব্রিজের দিকে তাকিয়ে আছেন রাবাত। মহাসুখী মনে হচ্ছে তাকে। মেজাজ অত্যন্ত ভালো। মুসা ভাবল, ইস, এরকম মেজাজ যদি শেষ পর্যন্ত থাকতো। রাবাতের মেজাজ সেদিন খারাপ হচ্ছে না। সকালে মিলারের সঙ্গে সাক্ষাতের সময় সামান্য একটুক্ষণ খারাপ ছিল। আনমনে বিড়বিড় করেছেন, গদগদ করেছেন। হাইওয়ে 101-এ ওঠার পর মিলারের কথা উধাও হয়ে গেছে তার মন থেকে। শেষ দিতে আরম্ভ করেছেন। উত্তরে সান ফ্রান্সিসকোয় পৌঁছে কিছুক্ষণের জন্য থেমেছিলেন লাঞ্চ খাওয়ার জন্যে। কিছু সুভনিরও কেনা হয়েছে। লাঞ্চ খেতে খেতে শুনিয়েছেন 1906 সালে সান ফ্রান্সিসকোর ভয়াবহ ভূমিকম্পের কথা। পুরো শহরটাতেই আগুন লেগে পুড়ে গিয়েছিল, তাই না? কিশোর বলেছে। মাথা ঝাঁকিয়েছেন রাবাত। পানি আর গ্যাসের পাইপগুলো আগেই ধ্বংস হয়ে গিয়েছিল ভূমিকম্পে। তারপর যখন গ্যাসে আগুন ধরে গেল, নেভানোর জন্য পানি আর পাওয়া গেল না। বেলা 2টোয় গোল্ডেন গেট ব্রিজ পেরোলো ওরা। সাউথ আলিটোতে এসে হাইওয়ে ছেড়ে পাহাড়ি রাস্তায় ঢুকে পড়লেন রাবাত। এক জায়গায় থেমে রবিনকে আরো কিছু ছবি তোলার সুযোগ দিলেন। 2:30 বাজলো। ফিল্ম শেষ হয়ে গেল রবিনের। অবাক হলো সে। এত তাড়াতাড়ি তো শেষ হওয়ার কথা নয়। এত ছবি কে তুলেছে? সন্দেহ হতে লাগলো তার। পাহাড় বেয়ে দৌড়ে নেমে এলো সে। গাড়ির পেছন থেকে ক্যামেরার ব্যাগটা বের করে নতুন ফিল্ম নিয়ে ক্যামেরায় ভরল। কি যেন একটা পরিবর্তন হয়েছে কোথাও, ঠিক ধরতে পারছে না। চাপ লেগেই বোধহয় বেশি চ্যাপটা হয়ে গেছে ব্যাগের ওপরটা। ময়লাও লেগেছে বেশ। চিন্তিত মনে ফিরে গিয়ে আরো কয়েকটা ছবি তুলল। আবার হাইওয়েতে ফিরে এলো ওরা। আরো উত্তরে এগিয়ে চলল। রাস্তার দুধারে সুন্দর অঞ্চল। আস্তে আস্তে পশ্চিমে ঢলতে শুরু করলো সূর্য। ডিনারের সময় সান্তা রোজাতে পৌঁছালো ওরা। একটা মোটেলে উঠে 2টো রুম ভাড়া করলেন রাবাত। পাশাপাশি ঘর। মাঝের দরজা দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যায়। দরজাটা কোনো প্রয়োজন পড়বে না ওদের। ভালো আর কোনো ঘর পাওয়া যায়নি বলে ওটাই নেয়া। মোটেলের পুলে সাঁতার কাটার প্রস্তাব করলেন রাবাত। সাঁতারের পর মোটেলের ডাইনিং রুমে খাওয়া সারলেন। ঘরে এসে রবিন আর কিশোর টিভি দেখতে লাগলো। মুসার পেল ঘুম। এত তাড়াতাড়ি বিছানায় যেতে ইচ্ছে করলো না তার। ঘুম তাড়ানোর জন্যে নিচে পুলের ধারে বসানো সোডা মেশিন থেকে একটা সোডা কিনতে চলল। জানালার ধার দিয়ে দরজার কাছে যেতে হয়। জানালার বাইরে চোখ পড়তেই সোডা খাওয়ার কথা ভুলে গেল সে। ওদের ঘরটা দোতলায়। পার্কিং এরিয়াটা দেখা যায়। নিচে সারি সারি গাড়ি পার্ক করা আছে। নানার বুইকটাও আছে ওদের ঘরের বেলকনির ঠিক নিচেই। পেছনে খানিক দূরে এক চকচকে লিঙ্কন গাড়ি। সেটা থেকে হ্যারিস মিলারকে বেরিয়ে আসতে দেখল মুসা। দম বন্ধ করে ফেলল সে। দীর্ঘ একটা মুহূর্ত দাঁড়িয়ে রইল নিথর হয়ে, স্তব্ধ, বিস্মিত। তারপর চরকির মতো পাক খেয়ে ঘুরে গিয়ে বলল, কিশোর, দেখে যাও। চোখের পলকে তার পাশে চলে এলো অন্য 2 গোয়েন্দা। জানালা দিয়ে ওরাও দেখতে পেল মিলারকে। রাবাতের গাড়িটা চারপাশে ঘুরছে। একটা জানালার কাছে থেমে কাছে নাক ঠেকিয়ে ভেতরে উকি দিল। সরে গেল পেছনে। বুটের ঢাকনা টেনে তোলার চেষ্টা করলো। না পেরে ফিরে তাকালো মোটেলের অফিস এবং তার উপরে জানালাগুলোর দিকে। ঝট করে নিচু হয়ে গেল 3 গোয়েন্দা, যাতে চোখে না পড়ে। দ্বিধা করল মিলার। চিন্তিত ভঙ্গিতে বুকটার দিকে তাকালো আর একবার। তারপর লিঙ্কনে উঠে স্টার্ট দিয়ে চলে গেল। একটা মুহূর্ত চুপ করে রইল 3 জনে। নিচের ঠোঁটে চিমটি কাটল একবার কিশোর। বলল, মুসা, মনে হচ্ছে নানা সন্দেহই ঠিক। তার ফর্মুলা চুরি করার চেষ্টা করছে মিলার। মাথা নেড়ে মুসা বলল, বুঝতে পারছি না, তবে কিছু একটা যে খুঁজতে এসেছিল মিলার, তাতে কোনো সন্দেহ নেই। যা হোক, মিলারের কথা নানাকে বলার দরকার নেই। কি ঘটাবে তখন কে জানে। শেষে পুলিশ তাকেই ধরে নিয়ে গিয়ে হাজতে ভরবে। আনমনে মাথা নাড়ল কিশোর। মিলারের ব্যাপারটা কাকতালীয় হতে পারে, রবিন বলল। বৃহস্পতিবার থেকে নাকি ছুটিতে আছে। হয়তো আমাদের মতোই বেড়াতে বেরিয়েছে।
এদিকে এসেছিল মোটেলের খোঁজে। রাবু নানার গাড়িতে দেখেছে, ভালো করে যখন দেখে বুঝেছে এটা তারই, এই মোটেলে ওঠার আর সাহস করেনি, পালিয়েছে। পাগলকে সবাই ভয় পায়। তোমার কথায় যুক্তি আছে, তর্জনী তুলল মুসা। কিন্তু একটা কথা, মিলার নতুন গাড়ি কোথায় পেল? তার তো একটা ঝরঝরে পুরনো সেভি গাড়ি ছিল দেখেছি। ভাড়া নিয়েছে হয়তো, কিশোর বলল। অত পুরনো গাড়ি নিয়ে দূরের যাত্রায় বেরোনো ঠিক হবে না, তাই? জবাব না পেয়ে চুপ হয়ে গেল মোসা। তবে সন্তুষ্ট হতে পারল না, মনটা খুঁতখুত করতেই থাকলো। আবার টেলিভিশন দেখাই মন দিল তিন গোয়েন্দা। কিছুক্ষণ পর ছেলেরা কি করছে দেখতে এলেন রাবাত। রাত 10:30টায় বাতি নিভিয়ে শুয়ে পড়ল ওরা। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন রাবাত। তার নাক ডাকানোর বিকট গর্জন পাশের ঘরে অন্যদের কানে এসে পৌঁছল। ফোঁস করে নিঃশ্বাস ফেলল রবিন। হেসে উঠল কিশোর। উঠে গিয়ে মাঝখানের দরজাটা লাগিয়ে দিল মোসা। তারপরও পুরোপুরি বন্ধ হলো না শব্দ। পাল্লার ফাঁক দিয়ে আসতে লাগলো এ পাশে। তবে ঘুমাতে আর অসুবিধে হলো না। একটা আজব স্বপ্ন দেখলো মোসা। হোটেলের লবিতে নানাকে অনুসরণ করে যাচ্ছে সে। অনেক বড় লবি, সুদৃশ্য কাপড় পরা মানুষেরা সব ভিড় করে আছে সেখানে। নানা নাতিকে দেখছে আর হো হো করে হাসছে। কেন হাসছে প্রথমে বুঝতে পারল না মোসা। নানার দিকে চোখ পড়তে দেখলো তার পরনে শুধু লাল গেঞ্জি আর লাল জাঙ্গিয়া। তারপর চোখ পড়ল নিজের দিকে। নানার তো তাও কিছু পোশাক আছে, তার পরনে একেবারেই নেই, পুরোপুরি দিগম্বর। চমকে জেগে গেল মোসা। ঘামে নিয়ে গেছে। পানি খাওয়ার জন্য উঠে বাথরুমের দিকে চলল সে। জানলা দিয়ে চোখ পড়তে থমকে দাঁড়ালো। পার্কিং লটের উজ্জ্বল আলোগুলো নেভানো। পাশের প্যাসেজ থেকে এসে পড়া আলোয় দেখা গেল বুইকের কাছে ঘাপটি মেরে আছে একটা ছায়ামূর্তি। কিশোরের বিছানার পাশে প্রায় উড়ে চলে এলো মোসা। তাকে ধরে ঝাঁকাতে লাগলো। কিশোর, জলদি ওঠো, গাড়ির কাছে আবার এসেছে ও। খালি পায়েই ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে দৌড় দিল তিনজনে। দুপদাপ করে নামতে গিয়ে হোঁচট খেল কিশোর। উল্টে পড়তে পড়তে কোনো মতে রেলিং ধরে সামলে নিল। গাড়ির পাশে ঝুঁকে থাকা মূর্তিটা ঝট করে সোজা হলো। সিঁড়িতে চোখ পড়তেই আর দাঁড়ালো না। দৌড় মারল রাস্তার দিকে মুখ করে রাখা গাড়িগুলোর দিকে। তাড়া করলো তিন গোয়েন্দা। খালি পা বলে সুবিধে করতে পারলো না। কিশোর তো খোঁড়াতেই শুরু করলো। সবার আগে রাস্তায় পৌঁছলো মোসা, কিন্তু লোকটাকে ধরতে পারল না। দূর, বিরক্তিতে বাতাসে থাবা মারল সে। গেল। দাঁড়িয়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল রবিন। মিলারকে দেখেছ তো? জিজ্ঞেস করলো কিশোর। কোনো সন্দেহ নেই, জবাব দিল মোসা। পালাচ্ছিল যখন তখনও দেখেছি। বারান্দার আলো পড়েছিল তার মুখে। বুইকের কাছে ফিরে এলো ওরা। ঘুরতে শুরু করলো চারপাশে। দরজা টান দিয়ে দেখলো তালা লাগানো, বুটের ঢাকনায়ও তালা। চার হাত পায়ে ভর রেখে উবু হয়ে গাড়ির নিচে উকি দিল কিশোর। নিচেটা অন্ধকার বলে কিছু দেখতে পেল না। টর্চ লাগবে। উঠে দাঁড়িয়ে হাত ঝেড়ে বালি ফেলল কিশোর। এই সময় মাথার উপর একটা দরজা খুলে গেল। ব্যালকনিতে বেরিয়ে এলেন রাবাত। কি ব্যাপার? 4টেই বাজেনি এখনো, এত সকালে গাড়ির কাছে কি? সমস্ত হোটেল ঘুমিয়ে আছে। যাতে কেউ বিরক্ত না হয় সেজন্য আস্তে করে বললেন তিনি। কিন্তু সেই আস্তেটাই 1/2 মাইল দূর থেকে শোনা গেল। গলা বটে একখান। পটাপট আলো জ্বলে উঠল জানালায়। দরজা খুলে উকি দিল কয়েকজন গেস্ট। কে জানি ঘোরাফেরা করছিল এখানে, নানাকে জানালো মুসা। মিলা না তো? জবাব দিল না মুসা। তার চুপ করে থাকাকেই হ্যাঁ ধরে নিয়ে ওদেরকে ঘরে ফিরে আসতে বললেন রাবাত। ওরা এলে ঘোতঘোত করে বললেন, ও সন্দেহ করছে, আমার কাছেই আছে জিনিসটা। খুঁজুক, যত ইচ্ছে উৎপাত করুক, নিতে আর পারবে না। কি আছে তোমার কাছে নানা? জানতে চাইল মুসা। ওসব জেনে কাজ নেই তোদের। যত কম জানবি তত ভালো থাকবি। যা, শুয়ে পড়গে, রাত এখন অনেক বাকি। ওই শেয়ালটার জন্যে ঘুম নষ্ট করার কোনো মানে নেই। চেষ্টার কমতি করছে না, তবে ক্ষতি কিছু করতে পারেনি। কি বলিস? তা পারেনি, জবাব দিল কিশোর। মাথা ছাকালেন রাবাত। পারবেও না, ওর স্বভাব ওরকমই। চোরের মতো আসে যায়, মুখোমুখি হওয়ার সাহস নেই।
নিজের ঘরে চলে গেলেন রাবাত। গোয়েন্দাদের অবাক করে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই নাক ডাকানো শুরু করলেন। মুসা বলল, নানার কথা সত্যি বলেই মনে হচ্ছে এখন। মিলার তার আবিষ্কারের পেছনেই লেগেছে। নিতে যখন পারেনি আবারও আসতে পারে। তালা কিংবা জানালা ভেঙে গাড়িটার ক্ষতি করতে পারে। বাকি রাতটা আমি গাড়িতে ঘুমাবো। রাবাতের ঘরে ঢুকলো সে। নাসিকা গর্জনের সামান্যতম ব্যাঘাত না ঘটিয়ে আলগোছে টেবিল থেকে গাড়ির চাবি তুলে নিয়ে ফিরে এলো। নিজের বিছানা থেকে কম্বলটা তুলে নিয়ে কিশোরকে সহ নেমে এলো নিচে গাড়ির কাছে। দরজা খুলে ভেতরে ঢুকলো দুজনে। গ্লাভ কম্পার্টমেন্ট থেকে টর্চ বের করলো মোসা, কিন্তু সুইচ অনেক টেপাটেপি করেও আলো জ্বালতে পারল না। দূর, ব্যাটারি শেষ মনে হয়, দেখা গেল না। হতাশ খানিকটা কিশোরও হলো। বলল, যার জন্য এসেছিল সেটা নিতে পারেনি মিলার, আবার আসতে পারে। এলে একা কিছু করতে যেও না, আমাদেরকে ডেকো। মোসাকে গাড়িতে রেখে ঘরে ফিরে এলো কিশোর। পেছনের সিটে কুটিসুটি হয়ে শুয়ে গায়ে কম্বল টেনে দিল মোসা। মনে হলো মুহূর্তের জন্যও আর দু চোখের পাতা এক করতে পারবে না, কিন্তু পারল। তবে গাঢ় হলো না ঘুম। একের পর এক দুঃস্বপ্ন দেখতে লাগলো। আবার দেখলো সেই স্বপ্নটা। ন্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে সে আর তার নানা। লোকে হাসাহাসি করছে। সরে যাওয়ার জন্যে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু নানা তাকে যেতে দিচ্ছে না। ঘুম ভেঙে গেল তার। সবে সূর্য উঠছে তখন। গাছের ডালে কলরব করছে পাখিরা। মোসা দেখল লাল জগিং স্যুট পরা মোটা এক মহিলা গাড়ি জানালা দিয়ে উঁকি মেরে দেখছে তাকে। মোসা চোখ মেলতেই জিজ্ঞেস করলো, এখানে কি? উঠে বসলো মোসা। পরনে কেবল জাঙ্গিয়া। নামার সময় তাড়াহুড়োই অন্য কাপড় না পরে কোমরে শুধু কম্বল জড়িয়ে বেরিয়েছিল। স্বপ্নটা সত্যি হয়ে যাচ্ছে দেখে ধক করে উঠল বুক। পেছনের সিট থেকে মেঝেতে নেমে গেল সে। সন্দেহ হলো মহিলার, চোর নাকি। দরজার হাতল ধরে টান দিল। খাইছে, ভাগ্যিস ঘুমানোর আগে তালা লাগিয়ে রেখেছিলাম। মরিয়া হয়ে চিৎকার করে বলল, আপনি যান, সরুন। ভালো করে কম্বল টেনে শরীরের নিচের অংশ ঢেকে দিল সে। গেল না মহিলা। জানালার কাছে নাক ঠেকিয়ে আরো বেশি করে উঁকে যেতে লাগলো। আর কোনো উপায় না দেখে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো মোসা, কোমরে কম্বল জড়ানো। গাড়িতে কি করছিলে? তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল মহিলা। ঘুমাচ্ছিলাম, এটা আমাদেরই গাড়ি। কেন, হোটেলে কি জায়গার অভাব? না, তা নয়। কোমরে পেঁচানো কম্বল চেপে ধরে হাঁটতে শুরু করলো মোসা। ভুরু কুচকে ফেললো মহিলা। ব্যাপার কি? অমন করছো কেন? তোমার বাবা মা সঙ্গে আসেনি? এভাবে ছেলেকে গাড়িতে ঘুমাতে ছেড়ে দিল? কাজটাকে ঠিক করেছে? না ম্যাম। কোনো মতে দায়সারা জবাব দিয়ে মোটলের দরজার দিকে দৌড় দিল মোসা। হা হয়ে তাকিয়ে রইল মহিলা। বিড়বিড় করে বলল, কি সাংঘাতিক কিপ্টে রে বাবা। পয়সা বাঁচালো। ছেলেকে গাড়িতে পাঠিয়ে নিজেরা ঘরে শুয়ে আছে আরাম করে। আর একটা ঘর ভাড়া নিতে এমন কি বা খরচ হতো? সিঁড়ি দিয়ে প্রায় ব্যাঙের মতো লাফাতে লাফাতে উপরে উঠে এলো মোসা। দরজায় ধাক্কা দিল। খুলে দিল রবিন। ভেতরে ঢুকে সব বলল মোসা। শেষে বলল, নানাকে বলার দরকার নেই, শুনলেই যাবে মহিলার সঙ্গে ঝগড়া করতে। হাসতে লাগলো রবিন। রেডউড হাইওয়ে ধরে সেদিন আরো উত্তরে গিয়ে চলল ওরা। রাবাত ফুরফুরে মেজাজে আছেন। পরের দুই ধারে রেডউডের জঙ্গল তার স্মৃতিকে নাড়া দিয়ে চলেছে। মনে পড়ছে বহুদিন আগের কথা। সেদিন এ পথে যাওয়ার সময় বয়স ছিল অনেক কম। পাশে ছিল তার তরুণী স্ত্রী। আর আজ? জিজ্ঞেস করলেন, মোসা, তোর নানির কথা মনে আছে? নানার এই আচমকা প্রশ্নে অবাক হয়ে গেল মোসা। আছে, অল্প অল্প। খুব ভালো অ্যাপল কেক বানাতে পারতো নানি। আরো অনেক কিছু পারত। বিষণ্ণ হয়ে গেলেন রাবাত। আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না। আর এখন? মানুষ মরে গেলে কত দূর হয়ে যায় না? স্থির দৃষ্টিতে বৃদ্ধের দিকে তাকিয়ে আছে কিশোর। এক খোলসে যেন দুজন মানুষ। একজন অতি কোমল হৃদয়ের স্নেহপ্রবণ স্বামী এবং নানা, যিনি তার মৃত স্ত্রীর কথা ভেবে বিষণ্ণ হয়ে যান। নাতিকে ভালোবাসেন, ভালোবাসেন তার বন্ধুদেরও। আর একজন সাংঘাতিক বদমেজাজি পাগলাটে এক বৃদ্ধ, পুরুষীকে যিনি সারাক্ষণ সন্দেহ করেন, দু চোখে দেখতে পারেন না, এক বিন্দু সহ্য করতে পারেন না।
যদিও সহ্য করার মতো লোক নয় হ্যারিস মিলার, তারও দোষ আছে। বাগান করার যন্ত্রপাতি চুরি করে খামখেয়ালি একজন মানুষকে খেপানোর তার কি দরকার? আচ্ছা, এই মিলার পেছনে লেগেছে কেন? কাকতালীয় ঘটনা বলে আর মেনে নিতে পারছে না কিশোর। রাতে দ্বিতীয়বার এলো কোনো মিলার? তবে কি রাবণনার কথাই ঠিক? তার আবিষ্কারের ফর্মুলা কেড়ে নিতে চাই মিলার? আবিষ্কারটা কি? কোনো সূত্র নেই, সুতরাং কি জিনিস হতে পারে আন্দাজও করতে পারছে না সে। জিজ্ঞেস করে লাভ নেই, ইচ্ছে করে না বললে তার মুখ থেকে কিছু বের করতে পারবে না। মিলারের আচরণ যেহেতু সন্দেহজনক হয়ে উঠেছে, তার ব্যাপারে জানা দরকার। আলোচনা শুরু করার জন্য বলল, অর্কিডের কথা ভাবছি। কিশোরের এই অপ্রাসঙ্গিক কথায় অবাক হলো রবিন। অর্কিড? কিসের অর্কিড? কেন ভুলে গেছো মিস্টার মিলার অর্কিডের চাষ করে? হ্যাঁ করে, জবাব দিলেন রাবাত। তার কথায় যোগ দেবেন তিনি, এটাই চাইছিল কিশোর। বলল, কিন্তু বাগান করার মতো ধৈর্য তার আছে বলে তো মনে হয় না। লনের ঘাস কাটার ইচ্ছে হয় না যার, সে অর্কিডের চাষ করে। ভাবতে কেমন অবাক লাগে না? লনের ঘাস কাটলে তো আর পয়সা আসে না, কাটবে কেন? গাছ, ফুল কিংবা বাগানের প্রতি কোনো আগ্রহ নেই মিলারের। তার একমাত্র আগ্রহ সেটা হচ্ছে টাকা। অর্কিডের পেছনে সময় ব্যয় করে টাকা আসে বলে ফুল বিক্রেতারা তার কাছ থেকে কিনে নিয়ে যায়। একটা অর্কিড ক্লাবের সদস্য সে। মাসে একবার করে মিলিত হয় সবাই। তখন ওর মতোই কিছু পাগলকে অর্কিড দেখাতে বাড়ি নিয়ে আসে মিলার। আমার দৃঢ় বিশ্বাস বিনা লাভে আনে না। ওদের কাছ থেকেও কিছু না কিছু হাতিয়ে নেয় সে। অন্য কিছু আদায় করতে না পারলে কায়দা করে ওদের দিয়ে কাজ করিয়ে নেয়। মাঝে মধ্যেই দেখি অপরিচিত একজন মানুষ ওর গ্রিন হাউসে কাজ করছে। কারা ওরা? হবে ওর ক্লাবের কোনো বোকা লোক। এখন কেউ আছে নাকি? জানতে চাইল কিশোর। কি জানি, এসব নিয়ে মাথা ঘামাই না আমি। ওর মতো অত পাজি মানুষ আমি জীবনে দেখিনি। অভদ্র। এই ব্লকে যখন প্রথম এলো কি করেছিল জানো? একবার আমার পানির পাইপে গোলমাল দেখা দিল। পানি সরবরাহ বিভাগকে খবর দিলাম। এসে দেখলো মেইন লাইনে ছিদ্র হয়ে গেছে, সেটা দিয়ে সব পানি বেরিয়ে যায়। সারানোর সময় আমার বাড়িতে পানি সরবরাহ বন্ধ রাখতে হয়েছিল। খাওয়ার পানি নেই ঘরে। ভাবলাম কি আর হবে, পড়ছিই তো। একটা কেটলি নিয়ে মিলারের বাগানের কলে গেলাম পানি আনতে। সে কি করলো জানো? নিশ্চয়ই পুলিশ ডাকলো, অনুমানে বলল রবিন। ডাকার হুমকি দিল। অবাক হয়ে গেলাম। আরও অভিযোগ করলো আমি নাকি তার লাইনের সঙ্গে হোস পাইপ লাগিয়ে পানি চুরি করে নিয়ে যাই বাগানে দেওয়ার জন্যে। যেন ওই কটা টাকার পানি চুরি করার জন্যে পাগল হয়ে গিয়েছি আমি। মিলারের কথা বলতে গিয়ে রেগে যাচ্ছেন রাবাত। এই প্রথম রেডউডের জঙ্গলের ওপর থেকে নজর সরে গেল তার। মিলারটা একটা প্যারানয়েড, কোনো সন্দেহ নেই, বললেন তিনি। এজন্যেই ওরকম ভাবনা মাথায় ঢোকে। প্যারানয়েড কাকে বলে জানো? মগজের এক ধরনের রোগ। এসব রোগীরা সব মানুষকেই সন্দেহের চোখে দেখে, ভাবে এই বুঝি কেউ তার সব জিনিস চুরি করে নিয়ে গেল, তার ক্ষতি করতে এলো। মিলার একটা প্যারানয়েড, কথাটা আবার বললেন তিনি। রাবাতের রাগ চরমে পৌঁছার আগেই তাকে থামানো দরকার। আপাতত মিলারের ভাবনা তার মাথা থেকে দূর করতে না পারলে অবস্থা কোন দিকে গড়াবে বলা যায় না। তাই চুপ হয়ে গেল কিশোর। ও ব্যাপারে আর কোনো প্রশ্ন করল না। নীরবে গাড়ি চালালেন রাবাত। দিনটা চমৎকার। রেডউডের জঙ্গলেরও এক ধরনের আকর্ষণ আছে, যা খুব তাড়াতাড়ি রাগ কমিয়ে দিল তার। পথে কোনো অঘটন ঘটল না। ক্যালিফোর্নিয়ার সাগর তীরের ছোট্ট শহর ক্রিসেন্ট সিটিতে নিরাপদে পৌঁছল ওরা। সূর্য তখন দক্ষিণ সীমার প্রায় কাছাকাছি নেমে গেছে। একটা মোটেলে ঘর ভাড়া নিয়ে আগে গোসল সেরে নিল সবাই। তারপর বেরোলো শহরটা ঘুরে দেখতে। মন্টিরের ফিশারম্যান ওয়াফ জেটির তুলনায় এখানকার জেটিটা অনেক ছোট, তবে বেশ ছিমছাম। পানির ধারে পার্কিংয়ের জায়গা আছে, কয়েকটা রেস্টুরেন্ট আর গোটা দুই বড় ধরনের দোকানও আছে। রেস্টুরেন্টগুলোর কাছ থেকে কিছুটা দূরে নৌকা বাঁধার জায়গা। ছোট জেটি হলেও যথেষ্ট সরগরম। নৌকা পরিষ্কার করছে কয়েকজন মাল্লা। কেউ পরিষ্কার করছে, কেউ বা ছেঁড়া পাল মেরামতে ব্যস্ত। সিগাল উড়ছে। বেড়াতে আসা দম্পতিরা অলস ভঙ্গিতে হাঁটছে পাকা চত্বরে, সূর্যাস্ত দেখছে। মিলারকে বোধহয় এড়ানো গেল। আচমকা বলে বসলেন রাবাত, এই রে সেরেছে। শঙ্কিত হয়ে পড়ল মুসা।
ভেবেছিল অর্কিড ব্যবসায়ের কথা ভুলে গেছেন নানা, কিন্তু না, ভোলেননি। মেজাজ এখন কেমন হয়ে যায় কে জানে। আসার সময় রিভারভিউ মিররে চোখ রেখেছিলাম। রাবাত বললেন, কোনো গাড়িকে আমাদের লেজে লেগে থাকতে দেখিনি। কাল রাতে তোদের তাড়া খেয়ে ভয় পেয়েছে শেয়ালটা, তাতেই মুরগি চুরির লোভটা উবে গেছে। হবে হয়তো। হেসে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো মশা। রাস্তায় অনেকগুলো ইঞ্জিনের শব্দ আর হইচই শোনা গেল। 7টা মোটর সাইকেল ছুটে আসছে যেটির দিকে। আরোহীরা সবাই তরুণ, কালো চামড়ার জ্যাকেট পরা। মাথা তোলালেন রাবাত। চালচলন ভালো মনে হচ্ছে না। আসলেই ভালো নয় ওরা, বেশিরভাগেরই দাঁড়িয়ে আছে। কারো ঘন চাপ দাড়ি বিচিত্র ছাটে কাটা হয়েছে, কারো বা পাতলা ফিনফিনে লম্বা লম্বা দাড়ি। সেগুলো এমনিতেই বিচিত্র, কাটার আর প্রয়োজন পড়েনি। কোমরে চড়া চামড়ার বেল্ট, কবজিতে রিস্ট ব্যান্ড, হাতে গ্লাভস, সব কিছুতেই ছোট বড় নানা আকারের লোহার কাটা বসানো। হলিউডের ছবিতে দেখানো ভয়ঙ্কর মোটর সাইকেল গ্যাংয়ের এ যেন বাস্তব রূপ। হাই কালো নানা। কাছে এসে চিৎকার করে উঠল এক আরোহী। মোটর সাইকেলের সামনের চাকা রাবাতের গায়ে তুলে দেওয়ার ভঙ্গি করে সরে গেল। হিহি করে গাজালানো হাসি হাসল। তিন গোয়েন্দা ভাবল এখনই ভীষণ রাগে ফেটে পড়বেন রাবাত, কিন্তু পড়লেন না। বরং ওদেরকে অবাক করে দিয়ে দলটার দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসলেন। বললেন, এদের মধ্যে একটা ছেলেও ভালো নেই, সব পচা ডিম। না না, চলো চলে যাই, ঘাবড়ে গিয়ে বলল মশা। চত্বরের শেষ মাথায় চলে গেছে দলটা। প্রায় একসঙ্গে ঘুরে গিয়ে পাশাপাশি দাঁড়ালো। ক্লাস চেপে ধরে এক্সিলারেটর বাড়িয়ে দিয়ে ইঞ্জিনের বিকট গোগো শব্দ তুলে রাবাতকে ভয় পাওয়ানোর চেষ্টা করলো। 3 কিশোর আর একজন বুড়োর ক্ষমতা কতখানি আন্দাজ করছে। হাত ধরে টানলো মোসা। না না চলো না। হঠাৎ এক আরোহীর ইঞ্জিন গর্জে উঠল। সোজা ছুটে আসতে লাগলো রাবাত আর ছেলেদের লক্ষ্য করে। কাছাকাছি থাকো, ছেলেদের আদেশ দিলেন রাবাত। নড়বে না। আগে চলে গেলেন তিনি, লোকটার আক্রমণের মোকাবেলা করার জন্যে। ভয়ে পেটের ভিতরে খামচি দিয়ে ধরল যেন কিশোরের। নেতার পেছনে ভয়ানক গতিতে ছুটে আসছে বাকি 6 জন, দাঁত বের করে হাসছে। একটা জিনিস শুনে ছড়ে দিল একজন, কাটা বসানো একটা বেল্ট। ওটার বাড়ি শরীরে পড়লে কি অবস্থা হবে কল্পনা করে শিউরে উঠল কিশোর। গোয়েন্দাদের চারপাশে জেটির লোক আর টুরিস্টরা ছুটোছুটি করে সরে যাচ্ছে। কে যেন চিৎকার করে বলল, পুলিশকে ফোন করো। ইঞ্জিনের গর্জন তুলে রাবাতের পাশ কেটে চলে গেল মোটর সাইকেলগুলো। কয়েক গজ গিয়ে ঘুরে আবার ছুটে আসতে লাগলো। আরোহীদের অট্টহাসি তুঙ্গে উঠেছে। রাবাত আর 3 গোয়েন্দাকে ঘিরে ফেললো ওরা। ঘুরতে ঘুরতে ছোট করে আনছে বৃত্ত। ভেতরে আটকে পড়েছে ওদের শিকার, এক মারাত্মক খেলায় মেতেছে। আচমকা বৃত্ত ভেঙে দিয়ে রাবাতের দিকে মোটর সাইকেলের নাক ঘোরালো দলপতি। তীব্র গতিতে ছুটে এলো রাবাতের দিকে। মাত্র হাতখানেক দূরে এসে ঘ্যাচ করে ব্রেক কষল। ওর ফিনফিনে দাড়ির ওপরে চৌকো একটা চোয়াল, বড় বড় দাঁত, কালো কুতকুতে চোখ। 7টা ইঞ্জিনের গর্জনকে ছাপিয়ে হাহা করে হেসে উঠল সে। নড়ে উঠলেন রাবাত। নড়াটা এত সামান্য প্রায় চোখেই পড়ল না গোয়েন্দাদের। মনে হলো কি যেন ছুঁড়ে দিলেন। পিস্তলের গুলি ফোটার মতো টাস করে শব্দ হলো। দেখা দিল এক ঝলক কালো ধোঁয়া মুহূর্তে ছড়িয়ে পড়ে ঢেকে যেতে লাগলো মোটর সাইকেল আরোহীকে। কুতকুতে চোখে ভয় দেখা দিল। হাসির বদলে মুখ থেকে বেরিয়ে এলো চিৎকার। মেঘের ভেতর থেকে সরে যাওয়ার জন্য এত জোরে মোটর সাইকেল ঘোরাতে গেল, চাকা পিছলে পড়ে গেল কাত হয়ে। আবার নড়ে উঠলেন রাবাত। আবার শোনা গেল তীক্ষ্ণ শব্দ এবং তারপর ধোঁয়া। পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো বিমূঢ় আরোহীরা। দিশাহারা হয়ে গেছে যেন। পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে খুঁজছে অদৃশ্য রহস্যময় পিস্তলধারীকে। কার গায়ে গুলি লেগেছে বোঝার চেষ্টা করছে। হাইওয়েতে সাইরেন শোনা গেল, পুলিশ আসছে। ছাদের উপরে আলো ঘোরাতে ঘোরাতে যেটির দিকে ছুটে এলো পুলিশের 2টো গাড়ি। মোলায়েম হাসি হেসে রাবাত বললেন, চলো ছেলেরা, খিদে পেয়েছে। পানির কিনারের একটা রেস্টুরেন্টের দিকে পা বাড়ালেন তিনি। তাকে অনুসরণ করলো 3 গোয়েন্দা। রেস্টুরেন্টের দরজায় লোকের ভিড়।
রাবাত কাছাকাছি হতেই সরে গিয়ে ঢোকার জায়গা করে দিল। তার কাঁধে হাত রেখে সহানুভূতির সুরে জিজ্ঞেস করলো একজন, কোথাও লাগেনি তো? ওদের সঙ্গে লাগতে যাওয়া উচিত হয়নি আপনার। আরেকজন বলল, নরকের ইবলিশ এক একটা। পুলিশের সাথে বাঁচলেন। পুলিশের সাথে আমি নই, শান্ত কণ্ঠে জবাব দিলেন রাবাত। ওরা বেঁচে গেছে। আমি যে ওদের কতটা ক্ষতি করতে পারতাম ওরা জানেই না। রেস্টুরেন্টে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন রাবাত। মোটরসাইকেল গ্যাংয়ের লোকগুলোকে ধরেছে পুলিশ, লাইসেন্স দেখছে। অনিচ্ছা সত্ত্বেও দেখাতে বাধ্য হচ্ছে আরোহীরা। তা না থাকলে ওদের বিরুদ্ধে নালিশ করতাম আমি, বললেন তিনি। জেলের ভাত খাইয়ে ছাড়তাম বেটাদের। কিন্তু এখন ওসব করার সময় নেই। খাবারের একটা মেনু খুললেন। একে একে স্টার্ট দিতে আরম্ভ করলো লোকগুলো। একসঙ্গে দল বেঁধে পাশাপাশি এগিয়ে চললো পানির কিনার ধরে। গাড়িতে উঠলো পুলিশ অফিসারেরা, দলটার পেছনে চলল। হাজতে নিয়ে যাচ্ছে নাকি? রবিনের প্রশ্ন। মনে হয় না, রাবাত বললেন। শহর থেকে বের করে দিয়ে আসা যাচ্ছে হয়তো। না না, শব্দটা কি করে হয়েছিল বলো তো? শব্দ? কিসের শব্দ? মেনুতে মনোযোগ রাবাতের। মোটর সাইকেল আরোহীদের কথা যেন ভুলেই গেছেন। ওদের দিকে কিছু আগে ছুড়ে দিয়েছিলে তুমি। পিস্তল ফোটার মতো শব্দ হয়েছিল। কিসের শব্দ ওটা? বাজি? না না, বাজি হবে কেন? বাজি পোড়ানো অনেক শহরে নিষেধ। আমার ক্ষুদে আবিষ্কারগুলোর একটা ব্যবহার করেছি। বাজারে ছাড়লে খুব জনপ্রিয়তা পাবে, চলবে ভালো। অতি সাধারণ একটা জিনিস, অথচ ভয়াবহ শব্দ করে, ধোঁয়া ছড়ায়, কিন্তু শরীরের ক্ষতি করে না। সুতরাং বেআইনি বলতে পারবে না পুলিশ, বরং অপরাধীদের হাত থেকে বাঁচতে সাহায্য করবে নিরীহ মানুষকে। দেখলেই তো কি করে ভয় ঢুকিয়ে দিলাম শয়তানগুলোর মনে। হাসলো মুসা। দেখলাম, কিন্তু বাজারে ছাড়লেই তো অপরাধীদের জানা হয়ে যাবে ওটা কি জিনিস, আর তো ভয় পাবে না। তখন কি হবে? তখন আমি ওগুলো ডাকপিয়নদের কাছে বিক্রি করব। হাসি মুখে জবাব দিলেন রাবাত। কল্পনা করতে পারবি না চিঠি বিলি করতে গিয়ে কি বিপদে পড়ে ওরা। আজকাল লোকেরা সব জঘন্য কুত্তা পালে। আবার মেনুতে মন দিলেন তিনি। পরদিন দুপুর 1টা নাগাদ অরিগনের পোর্টল্যান্ড পেরোলো ওরা। রাস্তার পাশে সাইনবোর্ড দেখে মুসা বলল, না না, এখানে থামবে? সেন্ট হেলেন্স পর্বতমালা দেখার ইচ্ছে আমার বহুদিনের। থামবো তো বটেই, রাবাত বললেন। একসঙ্গে অতগুলো জীবন্ত আগ্নেয়গিরি দেখার ভাগ্য কজনের হয়? সুযোগ যখন পাওয়া গেছে সেটা অবশ্যই কাজে লাগানো উচিত। হাইওয়ে থেকে সরে এলেন তিনি। মোচড় খেয়ে খেয়ে উঠে যাওয়া পাহাড়ি পথ ধরে উঠতে আরম্ভ করলেন। আস্তে আস্তে ধূসর হয়ে আসতে লাগলো দিনের আলো। ঝপঝপ করে যেন গাড়ির উপর ঝাঁপিয়ে পড়তে লাগলো মেঘের ভেলা। আকাশময় এখানে উড়ে বেড়াচ্ছে পুঞ্জ পুঞ্জ মেঘ। শেষ মাথায় উঠে এলো ওরা। ভেবেছিল এখানে উঠলেই চোখে পড়বে মাউন্ট সেন্ট হেলেন্স। মেঘের উপরে উঠে এসেছে। অনেক নিচে ভাসছে মেঘের ভেলাগুলো। পূবে তাকালো। পর্বতমালাটা ওদিকেই থাকার কথা, কিন্তু প্রচণ্ড বিস্ময় অপেক্ষা করছে ওদের জন্যে। পর্বত চোখে পড়ল না, কেবল ঘন ধূসর ধোঁয়া ভলকে ভলকে উপরে উঠছে, ছেয়ে দিয়েছে আকাশ। খাইছে, কোনো মতে বলল মুসা। হেসে তার নিরাশা দূর করার চেষ্টা করলেন রাবাত। অত মন খারাপ করছিস কেন? পুরো দেশটাই আমাদের সামনে পড়ে আছে, ভালো ভালো দৃশ্য প্রচুর দেখতে পাবি। গাড়ি ঘুরিয়ে আবার নামতে লাগলেন তিনি। কিছু দূর নামার পর হঠাৎ নামলো ঝমঝম করে বৃষ্টি, ভিজিয়ে দিল গাড়ির কাজ। অস্পষ্ট হয়ে গেল সামনের আর আশেপাশের সবকিছু। হাইওয়ে 5-এ পৌঁছে দেখা গেল অনেক গাড়ি হেডলাইট জ্বেলে দিয়ে চলছে। বৃষ্টিতে অন্ধকার হয়ে গেছে। সিদ্ধান্ত নিলেন রাবাত, সেদিন এর বেশি আর এগোবেন না। ওয়াশিংটনের লং ভিউতে রাত কাটাবেন। নিজের পরিকল্পনা নিয়ে এতই মগ্ন রইলেন, রাস্তার ধারে থেমে থাকা লিঙ্কন গাড়িটাকে শুরুতে খেয়াল করলেন না। আলো জ্বালেনি ওটা, ওয়াইপার চলছে। এক্সস্ট থেকে এক ঝলক সাদা ধোঁয়া বেরিয়ে মিশে গেল ভেজা বাতাসে। গাড়িটা চোখে পড়তেই শক্ত হয়ে গেল কিশোর। লিঙ্কনের ড্রাইভিং হুইলে ঝুঁকে রয়েছে একজন লোক। কে? হ্যারিস মিলার? শান্তা মনিকাই এরকম একটা গাড়ি দেখেছিল, ওটাই কিনা নিশ্চিত হতে পারল না। এই পথে ধূসর লিঙ্কনের অভাব নেই, তার মধ্যে কোনটা মিলারের কে বলবে? একবার নম্বর প্লেট দেখেই মুখস্থ করে ফেলল নম্বরটা। মিলার।
আচমকা সবাইকে চমকে দিয়ে হিসিস করে উঠলেন রাবাত। চোখে পড়ে গেছে লিঙ্কনটা। ঘ্যাচ করে ব্রেক কষলেন। বেজে উঠল একঝাঁক হর্ন। তীব্র প্রতিবাদ জানাতে লাগলো পেছনের গাড়িগুলো। জলদি চালানো না, চেঁচিয়ে উঠল মুসা। রাস্তার মাঝখানে এভাবে ব্রেক কষা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। ঠিক পেছনের গাড়িটা এসে বাম্পারে গুঁতো মারার আগেই আবার অ্যাক্সিলারেটরে পায়ের চাপ বাড়ালেন রাবাত। লাফ দিয়ে আগে বাড়ল বুইক। অল্পের জন্য গুঁতো খাওয়া থেকে বেঁচে গেল। দুর্ঘটনাটা ঘটল না। গায়ে কাঁপুনি উঠে গেছে ছেলেদের, কিন্তু রাবাতের কোনো ভাবান্তর নেই। তিনি স্বাভাবিক রয়েছেন। ভয় পেয়েছ? সরি, বললেন তিনি। গাড়িটা দেখে আর সামলাতে পারলাম না। শিওর ওটাতে মিলার বসে আছে। ফিরে তাকালো ছেলেরা। রাস্তার পাশে তেমনি দাঁড়িয়ে আছে লিঙ্কন, বৃষ্টি ভেজা ধূসরতার মাঝখানে ধূসর একটা অবয়বের মতো। থাকুক না, আমাদের কি? কিশোর বলল। অনুসরণ তো আর করছে না। রাস্তার ধারে পার্ক করে হয়তো রোডম্যাপ দেখছে। গাড়ি খারাপ হয়েও থাকতে পারে। আমাদের অনুসরণ করার জন্যে পিছে পিছে আসার দরকার পড়বে না। এই রাস্তা ধরে কতদূর যেতে পারবো আমরা ও জানি। সিটলের বেশি যেতে পারবো না তাও জানি। এইভাবে দাঁড়িয়ে থেকে হয়তো আমাদের সন্দেহ দূর করার চেষ্টা করছে, বোঝাতে চাইছে পেছনে আসছে না। আর কোনো কথা হলো না। উত্তরমুখ গাড়ির ভিড়ে মিশে রাবাতও এগিয়ে চললেন। লং ভিউতে পৌঁছে শহরের গভীরে ঢুকে গেলেন। হাইওয়ে থেকে দূরে একটা মোটেলের ড্রাইভওয়েতে গাড়ি ঢুকিয়ে দিলেন। এখানে উঠলে তাদের খুঁজে বের করতে কষ্ট হবে মিলারের, অবশ্য যদি সে আদৌ বের করতে চায়। ব্যাপারটা আমার পছন্দ হচ্ছে না, রাবাত বললেন। জীবনে কখনো কোনো লড়াই থেকে পালিয়ে আসিনি। এখন যে এড়িয়ে থাকতে চাইছি সেটাও সামান্য সময়ের জন্যে। শিক্ষা ওকে আমি দিয়ে ছাড়বই, তবে সেটা পরে। আপাতত নিরাপদে নিউ ইয়র্কে পৌঁছতে চাই, আর চলার পথে যতটা সম্ভব আনন্দ। এখনই ঝগড়া বাঁধিয়ে সব পণ্ড করতে চাই না। সমস্যা আর বিপদ থেকে পালানোর স্বভাব তিন গোয়েন্দারও নয়, বরং মুখোমুখি হতেই ওরা ভালোবাসে। কিন্তু এই কেসটাতে এখন পর্যন্ত কেবল পালিয়েই চলেছে ওরা। মিলার যদি পেছনে লেগেও থাকে, সামনাসামনি এসে কিছু না করা পর্যন্ত ওদের কিচ্ছু করার নেই। আক্রমণটা তো আগে তার তরফ থেকেই আসতে হবে। মিলার পেছনে লেগেছে, এ ব্যাপারে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো। কেবল সন্দেহের উপর নির্ভর করে একজন ভদ্রলোকের সঙ্গে খারাপ আচরণ করা ঠিক নয়। মাঝরাতের পর হঠাৎ করে ঘুম ভেঙে গেল কিশোরের। কানে এলো পাশের ঘরে রাবণানার বিকট নাক ডাকানোর শব্দ। তবে এই শব্দ আর এখন বিরক্ত করে না ওকে। গা সওয়া হয়ে গেছে। এর জন্য ঘুম ভাঙেনি ওর। ভেঙেছে জানালায় হেডলাইটের উজ্জ্বল আলো পড়ায়। মোটেলের ড্রাইভওয়েতে ঢুকে চলতে চলতে যেন থেমে গেল একটা গাড়ি। দরজা খোলার শব্দ হলো। ইঞ্জিন বন্ধ করল না ড্রাইভার। দ্রুত পদশব্দ থমকে গেল আচমকা। তারপর আবার শোনা গেল। বিছানা থেকে নামলো কিশোর। সে জানালার কাছে পৌঁছতে পৌঁছাতে গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। জানালা দিয়ে উকি দিয়ে দেখল বড় একটা গাড়ি ঘুরে নেমে যাচ্ছে রাস্তায়। লিঙ্কনটায়? নিশ্চিত হতে পারল না। বিছানায় ফিরে এলো আবার সে। বুঝতে পারছে রাবণানার মতো সেও মিলারকে সন্দেহ করতে আরম্ভ করেছে, অথচ এখন পর্যন্ত মিলার কোনো ক্ষতি করেনি ওদের। বুইকটার ক্ষতি করেনি। রাতের বেলা চুপি চুপি ঘরে ঢুকে খোঁজাখুঁজি করেনি। পিছু পিছু আসার ব্যাখ্যা সহজেই দেয়া যায়, হয়তো সেও বেড়াতে বেরিয়ে একই পথে চলেছে। আচ্ছা, রাবণানা কি জিনিস আবিষ্কার করেছেন? কি নিয়ে চলেছেন নিউ ইয়র্কে? কোথায় রেখেছেন ওটা? ছোট জিনিসই হবে, যা সুটকেসে ভরে রাখা যায়। বড় কিছু লুকানোর জায়গা নেই। গাড়িটাতেও না, তাহলে ওদের চোখে পড়তই। আর গাড়িতে রাখার জায়গায় বা কোথায়? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। সকালে ঘুম ভাঙলে দেখলো তারা অনেক আগে উঠে পড়েছে মুসা আর রবিন। কাপড় পরে তৈরি হয়ে গেছে। তাড়াতাড়ি করতে হবে ওকে। ওয়াশিংটনের ভেতর দিয়ে সেদিন পূবে এগোলো ওরা। উপরে উঠছে পথ। কাস্কেড মাউন্টেন রেঞ্জ পার হয়ে এসে পড়ল খোলা অঞ্চলে। দুই পাশে রুক্ষ ছড়ানো প্রান্তর। হায় হায়, এ যে মরুভূমি! নিরাশা থাকতে পারল না মোসা। আমি তো ভেবেছিলাম পুরো ওয়াশিংটনটাই শুধু পাইনের জঙ্গল। বোকার মতো ভাবলে তো কত কিছুই ভাবা যায়, নানা বললেন। স্পোকানি পার হয়ে আবার পার্বত্য অঞ্চলে ঢুকলো ওরা। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা রাস্তার পাশ দিয়ে বইছে। থেকে থেকেই দুপাশ থেকে চেপে আসছে জঙ্গল। ইদাহর কয়েটর জ্যালিনিতে রাত কাটানোর জন্য থামলো ওরা।
লং ভিউতে শহরের অনেক ভেতরে অখ্যাত ছোট মোটেলটার মতোই কোনো মোটেলে ওঠার ইচ্ছে, অবশ্যই মিলারের ভয়, যাতে সে খুঁজে বের করতে না পারে। সারাদিনে অবশ্য ছায়াও দেখিনি, বললেন তিনি। রিয়ার ভিউ মিররে পলকের জন্য দেখিনি গাড়িটাকে। তবু ঝুঁকি নেব না, লুকিয়েই থাকবো। আমাদের খুঁজে না পেলে সে ভাববে হয় আমরা স্পেকা নিতে গিয়েছি, আমাদের খুঁজে না পেলে সে ভাববে হয় আমরা স্পোকা নিতে গিয়েছি, নয়তো আরও এগিয়ে মিসোলাতে চলে গেছি। যদি আমাদের পিছু নিয়ে থাকে তবেই। মিলারের কথা শুনতে আর ভালো লাগছে না মোসার। মনে প্রাণে চাইছে লোকটাকে নিয়ে আলোচনা বন্ধ হোক। খাওয়ার টেবিলে পড়শির কথা আর তুললেন না রাবাত। খাওয়ার পর গলফ খেলতে বেরোলেন। সামান্য সময় খেললেন, তখনও কিছু বললেন না। সবচেয়ে বেশি স্কোর করলেন তিনি। ছেলেদের নিয়ে মোটেলে ফিরে এলেন। বেশ হাসি খুশি লাগছে তাকে। রাতের বেলা ওদের গভীর ঘুম ভাঙিয়ে দিল সাইরেনের তীক্ষ্ণ চিৎকার। সারা বাড়িতে আলোড়ন তুলে বেজেই চলল। খাইছে। বিছানায় উঠে বসলো মোসা। ঘটনাটা কি? থামছে না সাইরেন। কানের পর্দা ছিদ্র করে দিয়ে যেন ঢুকে যাচ্ছে মগজে। হঠাৎ জবাবটা পেয়ে গেল সে। চিৎকার করে উঠল সে, কিশোর, রবিন, জলদি ওঠো। লাফ দিয়ে বিছানা থেকে নেমে নিচে নামলো। স্মোক অ্যালার্ম, আগুন লেগেছে মোটেলে। রাতের নীরবতা চিরে দিয়ে যেন বেজে চলেছে ধোয়ার সংকেত। লোকের ছোটাছুটি আর হট্টগোল কানে এলো গোয়েন্দাদের। দড়াম দড়াম করে বন্ধ হলো গাড়ির দরজা। ধোঁয়ায় ভারী হয়ে গেছে বাতাস। দমকলকে ফোন করলো কিশোর। পাজামা পরেই ছুটে বেরোলো মোসা। নানার দরজায় থাপা দিয়ে চিৎকার করে বলল, নানা, ও নানা, ওঠো জলদি, মোটেলে আগুন লেগেছে। কাশতে কাশতে টলমলো পায়ে এসে দরজা খুলে দিলেন রাবাত। সাইরেন বাজছে। ইতিমধ্যে প্যান্ট পরে ফেলেছে রবিন। বেরিয়ে গিয়ে মোটেলের গেস্টদের দরজায় ধাক্কা দিয়ে ডেকে তুলতে শুরু করলো তাদের। লম্বা গাউন পরা এক মহিলা দরজা খুলল। চোখ জ্বালা করছে। জ্বলতে জ্বলতে জানতে চাইল, কি হয়েছে? মোটেলে আগুন লেগেছে, জানালো রবিন। যেন ঝাঁকুনি খেয়ে জেগে গেল মহিলা। ভেতরে তাকিয়ে চেঁচিয়ে উঠল, পিটার, জলদি ওঠো। তখনই বলেছিলাম এই খড়ের মধ্যে থাকার দরকার নেই। এটা একটা জায়গা হলো? রাবাত আর অন্য দুই গোয়েন্দাও কাপড় পরে ফেলেছে। এক পাশ থেকে দরজা ধাক্কাতে শুরু করলো সবাই মিলে। বোর্ডারদের জাগিয়ে দিতে লাগলো। ওদের চারপাশে ধোঁয়া উঠছে। বাড়িটা ইউ প্যাটার্নে তৈরি। মনে হচ্ছে ইউ এর একটা মাথা থেকে আসছে। কি যেন পড়ার শব্দ হলো। তারপর ঝনঝন করে কাজ ভাঙল। গাড়ির কাজ। চত্বরের পার্কিং লটে ইন্ডিয়ানার নম্বর প্লেটওয়ালা একটা গাড়ি তাড়াহুড়ো করে পিছাতে গিয়ে অরিগনের প্লেট লাগানো একটা গাড়িকে গুঁতো মেরে দিয়েছে। জানালা দিয়ে মুখ বের করে চেঁচিয়ে উঠল অরিগনের ড্রাইভার, এই গাদা, দেখো নাকি? জবাব দিল না ইন্ডিয়ানা। গাড়ি সরাতে ব্যস্ত। ঘর থেকে পিলপিল করে বেরিয়ে আসছে বোর্ডাররা। কাশছে, চোখ ডলছে। ঠান্ডা থেকে বাঁচার জন্য বিছানার কম্বল তুলে গায়ে জড়িয়ে নিয়েছে অনেকে। কেউ কেউ গাড়ির দিকে ছুটছে। গাড়িতে করে নিরাপদ জায়গায় পালাতে চাই। অন্যেরা চত্বরে জড়ো হলো কি ঘটে দেখার জন্য। দমকলকে খবর দেওয়া হয়েছে? জানতে চাইল এক মহিলা। দিয়েছি, জবাব দিল কিশোর। আসছে। কিশোর, দেখো, হাত তুলল মুসা। বাড়িটার শেষ মাথার একটা দরজায় লেখা রয়েছে, এমপ্লয়িজ অনলি। ধোয়া আসছে ওই দরজার ফাঁক দিয়ে। ওই ঘরেই লেগেছে, বলে উঠল কিশোর। সরুন, সরুন সবাই, আগুনের কাছ থেকে সরে যান। দরজার কাছ থেকে সবাইকে সরিয়ে দিতে লাগলো মুসা আর রবিন। দমকলের সাইরেন শোনা গেল। দেখতে দেখতে সেটা বেড়ে গেল। তার সঙ্গে যুক্ত হলো ভারী ইঞ্জিনের শব্দ। এসে গেছে দমকল। কোথায় লাগলো? পুরনো বাথরুম পরা টাক মাথা একজন ছোটখাটো লোক জিজ্ঞেস করলো। পরিচয় দিল, আমি মোটেলের ম্যানেজার। এক হাতে চাবির গোছা আর এক হাতে অগ্নিনির্বাপক যন্ত্র। ওই যে দেখুন দরজাটা। হাত তুলে দেখিয়ে দিল কিশোর। দ্রুত এগিয়ে গেল ম্যানেজার। খুলে ফেললো তালা। পাল্লা খোলার জন্যে নখ চেপে ধরতেই বাধা দিল কিশোর, দাঁড়ান, খুলবেন না। কিন্তু দেরি হয়ে গেছে। টান দিয়ে ফেলছে ততক্ষণে ম্যানেজার। হা হয়ে খুলে গেল পাল্লা। ভেতর থেকে ঝাঁপিয়ে এলো যেন আগুনের চাদর। ঝটকা দিয়ে পিছিয়ে গেল ম্যানেজার। হাত থেকে খসে পড়লো ফায়ার এক্সটিংগুইশার। দুহাত উঠে গেল মুখ ঢাকার জন্যে।
প্রচন্ড গরম বাতাসের ঢেউ এসে লাগলো গোয়েন্দাদের উপরও। লোকটাকে সাহায্য করতে ছুটল মুসা। এক্সটিংগুইশার তুলে নিল রবিন। আগুনের দিকে তাক করে টিপে দিল ট্রিগার। তরল রাসায়নিক ফেনা ফিনকি দিয়ে বেরোলো, পড়তে লাগলো আগুনের মধ্যে। দমকলের দুটো গাড়ি এসে দাঁড়ালো মোটেলের সামনে। হুড়োহুড়ি করে গাড়ি থেকে বেরিয়ে এলো ফায়ারম্যানেরা। মুহূর্তে রবিনকে সরিয়ে দিল এক পাশে। একজন একটা হোস তাক করে ধরলো সামনের দিকে। তীব্র বেগে পানি গিয়ে পড়তে শুরু করলো ঘরের মধ্যে। নিভে গেল আগুন। যেমন স্বয়ংক্রিয়ভাবে চালু হয়েছিল স্মোক অ্যালার্ম, আগুন নিভে যেতে ওটাও বন্ধ হয়ে গেল আপনা আপনি। ছোট ঘরটা একটা স্টোর রুম, তেমন কিছু ছিল না। কয়েকটা পোড়া ন্যাকড়া, ঝাড়ু, একটা প্লাস্টিকের বালতি পুড়ে গলে বিকৃত হয়ে গেছে, আর একগাদা কম্বল পুড়ে ছায়ের স্তূপ হয়ে আছে। ঘরে ঢুকলো একজন ফায়ারম্যান। ভেজা ছায়ের স্তূপের দিকে তাকিয়ে রইল একটা সেকেন্ড, তারপর লাথি মেরে ছড়িয়ে দিল। পোড়া কম্বলের একটা টুকরো তুলে নিয়ে শুকলো। আনমনেই বলল, তেল তেল গন্ধ, তারপিন হবে। এখানে কি রং করা হচ্ছিল নাকি? ম্যানেজারের দিকে প্রশ্নটা ছুড়ে দিল সে। আগুনের আঁচ লেগে ম্যানেজারের একটা ভুরু পুড়ে গেছে। সেখানে হাত বোলাতে বলাতে জবাব দিল, না, রং করবে কে? কয়েক মাস ধরেই রঙের কাজ হয়নি মোটলে। নাক কুচকে আবার শুকলো ফায়ারম্যান। কোনো কাঠের জিনিস বার্নিশ করা হয়েছে? না। প্রার্থনা করার ভঙ্গিতে এক হাতের সমস্ত আঙুল আর এক হাতে গুজে দিল ম্যানেজার। আর করলেও এভাবে তারপিন ভেজানো ন্যাকড়া এখানে ফেলতে দিতাম না। কি জানি, অনিশ্চিত শোনালো ফায়ারম্যানের কণ্ঠ। ফেলে দিল পোড়া টুকরোটা। কয়েক ফুট দূরে দাঁড়িয়ে শুনছেন রাবাত। নাক দিয়ে খোঁতখোত করে বললেন, ফারগ্লো ব্যবহার করলেই আর এই সমস্যা হতো না। এই ফারগ্লোটা আবার কি জিনিস জানতে চাইল রবিন। নানার একটা আবিষ্কার, মুসা বলল। ফেলে দেয়া কাগজের প্যাড দিয়ে তৈরি। কাছের জিনিস বার্নিশ করতে এর তুলনা হয় না। তারপর যেখানে ইচ্ছে ছুঁড়ে ফেলো, আগুন লাগার ভয় নেই, আগুন ধরে না ওতে। আইডিয়াটা একটা সোপ কোম্পানির কাছে বিক্রি করেছিলাম আমি, তিক্তকণ্ঠে বললেন রাবাত। ওরা কাজে লাগায়নি, আলমারিতে ভরে রেখে দিয়েছে। সেই রাগেই যেন দুবদাপ পা ফেলে ঘরে ফিরে এলেন। ঢুকেই এমন চিৎকার দিয়ে উঠলেন যেন বলতায় হুল ফুটিয়েছে। চোর, বদমাস, চেঁচিয়ে ডাকতে লাগলেন তিনি। কিশোর, রবিন, মুসা, দেখে যা, চোরটার কাণ্ড দেখে যা। ছুটে এলো 3 গোয়েন্দা। জলদি গিয়ে নিজেদের ঘর দেখো, কিছু নিয়েছে কিনা। দরজায় দাঁড়িয়ে নিজের বিছানার দিকে তাকিয়ে আছেন রাবাত। ম্যাট্রেস উল্টে ফেলা হয়েছে, চাদর আর কম্বলগুলো মেঝেতে। ছড়িয়ে ফেলা হয়েছে তার কাপড় চোপড়, মোজা আর আন্ডারওয়্যারগুলো বাদ পড়েনি। শেভ করার আর দাঁত মাজার সরঞ্জাম যে ছিল বাক্সটায়, সেটা উল্টে ভেতরের জিনিস ঝেড়ে ফেলা হয়েছে। হা হয়ে গেছে কিশোর। দীর্ঘ একটা মুহূর্ত নড়তে পারল না। তারপর রাবাতের পাশ কাটিয়ে ঘরে ঢুকে বাথরুমে চলে গেল। পেছনের দেয়ালে বাথটাবের বেশ উপরে এক জানালা, সেটা খোলা। বাথটাবে জুতোর ছাপ দেখে বোঝা গেল জানালা দিয়ে এটা থেকেও নেমেছিল। ট্যাবের উপর উঠে দাঁড়িয়ে জানালার হুড়কো পরীক্ষা করলো সে। এক জায়গার রং চুটে গেছে সামান্য। হুড়কো সরিয়ে কেউ জানালা খুলে ঢুকেছিল। পেছনের দরজায় এসে দাঁড়ানো রাবাতকে বলল কিশোর, বেরিয়েছেও হয়তো একই পথে, দরজা দিয়েও বেরোতে পারে। আগুনের দিকে খেয়াল ছিল সবার, তাকে কেউ নিশ্চয়ই দেখেনি। পাশের ঘর থেকে দৌড়ে এলো রবিন। জানো কি কাণ্ড হয়েছে? মুসা বলল, জানি, আমাদের ঘরেও ঢুকেছিল, সব তোলপাড় করে ফেলেছে। মাথা ছাগালো রবিন। হ্যাঁ, কিন্তু যতটা দেখলাম কিছু খোয়া গেছে বলে মনে হলো না। মিলার, ওই বেটা ছাড়া আর কেউ না, চেঁচিয়ে উঠলেন রাবাত। এখানেও এসেছে। কি করে নানা? প্রশ্ন করল মুসা। পিছুটা নিল কি করে? কাল রাস্তার ধারে দেখেছি, ওটা কার গাড়ি জানি না। যদি মিলারেরও হয়, কালকের পর আর দেখা যায়নি ওটাকে। পিছে পিছে না এলে আমরা যে এখানে আছি ও জানবেই বা কি করে? পিছিয়ে আসাটা তেমন কঠিন কিছু না, রাবাত বললেন। লিঙ্কনটা ভাড়া করা গাড়ি, ওর নিজের না। যেহেতু আমাদের চেনা হয়ে গেছে, ফেরত দিয়ে অন্য আরেকটা নিয়ে নিতে পারে। আমাদের একেবারে লেজে লেগে থাকলেও তখন আর চিনতে পারবো না। কিশোরের মনে পড়ল, লং ভিউতে মোটেলে রাতে একটা বড় গাড়ি চলে যেতে দেখেছিল। কিন্তু বলল না সে রাবাতকে। চেপে গেল। শুনলেই খেপে যাবেন।
ঘরের ছড়ানো জিনিসপত্রের দিকে তাকিয়ে মুসা বলল, না না, তোমার আবিষ্কারটা খোয়া গেছে কিনা দেখছো না কেন? জবাব দিলেন না রাবাত। দেখার প্রয়োজন বোধ করলেন না, যেন তিনি জানেন খোয়া যায়নি। লম্বা লম্বা পা ফেলে আবার চত্বরে বেরিয়ে এলেন। অনুসরণ করলো ছেলেরা। কিছু বোর্ডার তখনও আছে ওখানে, খেপে যাওয়া ম্যানেজারের লম্পঝম্প দেখছে। আগুন লাগিয়েছে যে তাকে হাতে পেলে এখন কি কি করতো গলাবাজি করে বলছে। নিষ্ফল আক্রোশ। রাস্তায় অপেক্ষা করছে দমকলের গাড়ি, ইঞ্জিন চলছে। ড্রাইভওয়েতে ঢুকেছে একটা পুলিশের গাড়ি। ছাতের বাতিটা ঘুরছে, ঝিলিক ঝিলিক করে কমলা আলো ছিটিয়ে দিচ্ছে যেন বাড়িটার সামনের দেয়ালে। স্টোর রুমের দরজায় দাঁড়িয়ে আছে একজন পুলিশ অফিসার, কথা বলছে ফায়ারম্যানের সঙ্গে। গটমট করে সেদিকে এগিয়ে গেলেন রাবাত। বললেন, কি করে লাগলো সেটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই। আগুনটা লাগানো হয়েছে ইচ্ছে করে। ফিরে তাকালো অফিসার আর ফায়ারম্যান, চোখে কৌতূহল। ফায়ারম্যান জিজ্ঞেস করলো, আপনি কি করে জানলেন? জানি। ফোঁস করে নিঃশ্বাস ফেলল মোসা। কিশোর, শুরু হলো আবার। হ্যারিস মিলার লাগিয়েছে ওই আগুন। বলতে কোনো রকম দ্বিধা করলেন না রাবাত। লাগিয়েছে যাতে আমার ঘরে ঢুকে জিনিসপত্র ঘাটতে পারে, আমার আর ওদের। 3 ঘন্টাকে দেখালেন তিনি, ঘর দুটোকে তছনছ করে ফেলেছে। আগুন লাগালে যে সারা বাড়িতে লেগে যেতে পারে, এতগুলো লোক বিপদে পড়বে সে একবারও ভাবেনি। নিজের উদ্দেশ্য সাধনটাই তার কাছে বড়। ভীষণ স্বার্থপর। পুরো বাড়িটা ছাই হয়ে যেতে পারত পুড়ে। রাবাতের দিকে তাকিয়ে হাসল ম্যানেজার। সব দাঁত বেরিয়ে পড়ল। এই প্রথম একজনকে পেল যে তার পক্ষে কথা বলছেন। চেঁচিয়ে বলল, সেই তখন থেকেই বলছি আমি, তেল লাগানো ন্যাকড়া আমি ফেলতে দেই না। কাজের লোকদের কড়া হুকুম দেয়া আছে। অসাবধানতার জন্য লেগেছে, এই কথা কিছুতেই বলতে পারবেন না। বাইরে থেকে কেউ যদি সে লাগিয়ে দেয়, আমি কি করতে পারি বলুন? স্টোররুমে ঢুকলো অফিসার। পেছনের দেয়ালে একটা জানালা। রাবাতের বাথরুমের জানালার মতোই এটাও বাইরে থেকে খোলা হয়েছে, তবে খুলতে গিয়ে এটার হুড়কোটা ভেঙে ফেলেছে। এটা এভাবে ভাঙা আছে কতদিন জানতে চাইল অফিসার। ভাঙা থাকবে কেন? জোর প্রতিবাদ জানালো ম্যানেজার। ভাঙা জিনিস আমি থাকতে দেই না, এটা ভালো ছিল, আজকে রাতে খোলা হয়েছে। হুড়কো ভেঙেছে জানলে সঙ্গে সঙ্গে মেরামত করিয়ে ফেলি, একটুও দেরি করি না। রাবাতের দিকে তাকালো অফিসার। আপনার ঘরটা দেখব। সানন্দে দেখাতে রাজি হলেন তিনি। নিয়ে এলেন অফিসারকে। তার ঘরটা দেখার পর গোয়েন্দাদেরটাও দেখলো সে। নোটবুকে লিখে নিল অফিসার। গাড়ি থেকে নেমে এসে দরজায় নক করলো তার সহকারী। দুজনে মিলে তখন বোর্ডারদের জিজ্ঞাসাবাদ করতে লাগলো। তদন্ত শেষ করার পর জানা গেল কেবল রাবাত আর গোয়েন্দাদের ঘরে ঢুকেছিল চোর। হোটেলের লোকও হতে পারে, অবশেষে অফিসার বলল। কিন্তু এভাবে ঘরে ঢুকে কোনো কিছু না নিয়ে চলে গেল কেন? অফিসারের কথা শুনে রেগে গেলেন রাবাত। খসখসে গলায় বললেন, কারণ ও হোটেলের লোক নয়। আমি বলছি হ্যারিস মিলার। রকি বিচ থেকে আমাদের অনুসরণ করে এসেছে ও। রকি বিচ? কেন চেনেন না? নাম শোনেননি? ক্যালিফোর্নিয়াতেই তো। শুনুন, পিজমো বিচে ওর সঙ্গে মোলাকাত হয়েছে আমাদের, তারপর মনিটেরিতে। আমি এখন শিওর মোটর সাইকেলওয়ালা গুন্ডা বাহিনীকেও সেই আমাদের পেছনে লাগিয়েছিল। ওকে গিয়ে গ্রেফতার করুন, ও ভয়ানক লোক। কিন্তু সে আপনাদের ফলো করবে কেন? আপনাদের ঘতলাসি করবে কেন? কি খুঁজেছে? আমার আবিষ্কার। তাই? সেটা কি? সতর্ক হয়ে গেলেন রাবাত। চোখের তারায় দ্রুত একটা হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। সেই কথা তো আপনাকে বলা যাবে না, কাউকেই বলা যাবে না এখন। ও। এক মুহূর্ত চুপ করে থেকে অফিসার বলল, ঠিক আছে, হ্যারিস মিলারের চেহারার বর্ণনা দিন। কি গাড়িতে করে এসেছে? প্রথম একে লিঙ্কনে করে পিছু নিয়েছিল, এখন সম্ভবত গাড়িটা বদলে ফেলেছে। তবে এখন আর ওসব আলোচনা করে লাভ নেই, ওকে ধরতে পারবেন না। পালানোর ইচ্ছা থাকলে বহু দূরে চলে গেছে। মাথা ঝাঁকালো অফিসার। মসৃণ হাসি ফুটল ঠোঁটে। রাবাত আর 3 গোয়েন্দার নাম আর বাড়ির ঠিকানা লিখে নিল। কিশোরের কাছে থেকে লিঙ্কন গাড়িতে লাইসেন্স নম্বরও লিখে নিল। তারপর সহকারীকে নিয়ে গিয়ে পুলিশ কারে উঠল। গাধা কোথাকার, বলে উঠলেন রাবাত। অহেতুক সময় নষ্ট করে গেল। ও কিচ্ছু করবে না, করার চেষ্টাও করবে না। করবে কি? ও তো তোমাকে পাগল ভেবে গেছে। মুখ ফসকে বলে ফেলল মোসা।
নানা রেগে যাচ্ছেন বুঝে তাড়াতাড়ি সামাল দিল, কারোর কিচ্ছু করা লাগবে না, মিলার যদি পিছু নেয় আমরাই ওর ব্যবস্থা করব।